আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি যে এই স্টোরিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাকে দিয়েছে আপনাদের সকলের প্রিয় আলামিন। ঘটনাটি আরাফাত সানি নামক একজন ভাইয়ের কাছ থেকে আলামিন সংগ্রহ করেছে। আর যেভাবে ঘটনাটি পাওয়া গেছে এবং যেই জায়গাগুলোতে আমাদের কিছু বিধিনিষেধ আছে, যেই জায়গাগুলো আমরা বলতে পারবো না, সেগুলো বলে দেব আমি গল্প বলার সাথে সাথে। তো আশা করি যে আপনাদের ঘটনাটি খুবই অদ্ভুত লাগবে। ঘটনাটির সময় 1940-এর দশক বা এর আশেপাশের সময়, ঠিক ফিক্সড করে সময়টি বলা মুশকিল। ঘটনাটি ঘটে লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নে। লাহোরিয়া ইউনিয়নের যে গ্রামটিতে ঘটেছে, সঙ্গত কারণে সেই গ্রামের নামটা বলতে পারছি না, যেহেতু নিষেধ রয়েছে। ওই গ্রামে সৈয়দ বাড়ি নামক একটি নাম করা বাড়ি ছিল। সেই বাড়িতে হঠাৎ একজন আগন্তুক আসেন। আগন্তুক এসে সৈয়দ বাড়ির যিনি কর্তা ছিলেন তাকে অত্যন্ত বিনয়ের সাথে বলেন যে তার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, উনি এই বাড়িতে থাকতে চান এবং কাজকর্ম করে দিতে চান। সৈয়দ বাড়ির যিনি কর্তা ছিলেন উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং ন্যায়পরায়ণ এবং নামাজ কালামি মানুষ ছিলেন। তো উনি যখন ওই ব্যক্তিকে দেখলেন, তাকে দেখে ওনার খুব ভালো লাগে। ওনার এক কথাতেই তিনি রাজি হয়ে যান এবং তাকে থাকার জন্য একটি ঘর দেন। ওই ব্যক্তি যেই নামে পরিচিত ছিল, সঙ্গত কারণে সেই নামটিও বলা যাচ্ছে না, নিষেধ রয়েছে। তো তিনি খুব আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন। তিনি অন্যান্য দিনের মতো যে সমস্ত কাজগুলো সাধারণত করতে হয় স্বাভাবিকভাবে, সেই কাজগুলো তিনি করতেন এবং সেই সাথে অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। নামাজ, জিকির, আজগার, তসবিহ, তাহলিল এবং যদি কখনো মানুষকে উপকার করার দরকার হতো যে কোনো সময়, তিনি চেষ্টা করতেন। মানুষের কাছে ওনার পরহেজগারিতা যখন আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে, অনেকেই তার কাছে ঝাড়ফুঁক করার জন্য আসতেন এবং উনি ঝাড়ফুঁক করলে আল্লাহর অশেষ রহমতে সে সমস্ত ব্যক্তিরা ভালো হয়ে যেতেন। অনেক সময় জিনে ধরা মানুষও তার কাছে নিয়ে আসা হতো। তিনি ঝাড়ফুঁক করে দিলে এই জিনে ধরা মানুষরাও সুস্থ হয়ে যেত। এভাবে ওনার বিভিন্ন কর্মকাণ্ডের কথা চারদিকে ছড়িয়ে পড়ে এবং গ্রামের এবং আশেপাশের গ্রামেরও বেশ কিছু মানুষ ওনার ভক্ত হয়ে যান। ওনাকে ভক্ত যেহেতু যারা অনেকেই ভক্তরা আছেন, বিভিন্ন ফলমূল, অনেক কিছু খাবার ওনাকে এনে দিতেন, উনি সেগুলোও খেতেন। এবং অন্যান্য বাড়িতে মানুষ থাকলে যেভাবে কাজকর্ম সাধারণত করে ওই সৈয়দ বাড়ির, উনিও খুব স্বাভাবিকভাবে সেই কাজগুলি করতেন এবং সৈয়দ বাড়ির প্রত্যেকটি মানুষের কাছেও উনি খুব আস্থাভাজন এবং ভালোবাসার মানুষ ছিলেন। দেখতে দেখতে 5 থেকে 6 বছর কেটে যায়। ওনারও বয়স হয়েছিল। একদিন রাত্রে দেখা গেল তিনি মারা গেছেন। সকলের হৃদয় ভেঙে যায়, শোক নেমে আসে পুরো গ্রামে। কোথায় তাকে কবর দেওয়া হবে এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে। সিদ্ধান্ত হয় পাশে একটি কবরস্থান রয়েছে, এই কবরস্থানেই তাকে কবর দেওয়া হবে। উনাকে স্থানীয়ভাবে সকলে পাগল পীর নামে ডাকতেন, কারণ ওনার কিছু কিছু কাজ একটু পাগলাটে মনে হতো অনেকের কাছে, যার কারণে অনেকেই তাকে পাগল পীর নামে ডাকতেন। এই ডাক নিয়ে অবশ্য তার কোনো মাথা ব্যথা ছিল না, তিনিও বিষয়টা ভালোভাবেই নিয়েছেন, ভালোবেসেই নিয়েছেন। ভালোবাসা এবং ভালো লাগা সবকিছু মিলিয়েই ওনার প্রায় 5 থেকে 6 বছর ওই গ্রামে অতিবাহিত হয়ে যায়। উনি যখন মারা যান, গ্রামের লোকজন একটি কবরস্থানে যখন কবর দেওয়ার জন্য ডিসিশন নেন, তখন যেই রাত্রে মারা যান, পরের দিন সকালে হঠাৎ আর একজন আগন্তুক আসেন। আগন্তুক এসে বলেন
যে আপনারা যাকে পাগল পীর হিসাবে চেনেন তিনি আসলে আর কেউ নন, তিনি আমার খুবই নিকট আত্মীয় এবং উনি আমার মেয়ের হাজবেন্ড, মানে আমার জামাই। সকলে বলে, তাহলে এতদিন আপনি কোথায় ছিলেন? উনি মারা গেছে গত রাতে, আপনি আজ দিনের বেলা এসে বলছেন আপনার মেয়ের জামাই। তখন উনি বলছেন ওই লোকটি যে আসলে আমার একটাই মেয়ে ছিল, এই মেয়ের সাথে আমি এই ছেলেটির বিবাহ দেই। এই ছেলেটি অত্যন্ত ভালো মানুষ, তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু কোনো এক অজানা রোগে আমার মেয়ে এবং আমার ওই নাতি মারা যায়। এই শোক আমার জামাই সহ্য করতে পারেনি, যার কারণে তিনি কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে যান। আমারও যেহেতু আর কোনো আত্মীয় স্বজন নাই, আমার মেয়ে নাতি এরাই ছিল আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, কিন্তু তারাও যখন মারা যায় এবং আমার জামাইও যখন নিরুদ্দেশ হয়ে যায় শোকে, তখন আমিও আমার জামাইকে খোঁজার চেষ্টা করি। বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করেছি, খবর লাগিয়েছি, কিন্তু কোথাও থেকেও কোনো খবর আসেনি। অনেক দিন পর জানতে পারলাম যে এই লোহাগাড়া উপজেলার কোনো একটা জায়গায় সে আছে। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে দেই, কারণ ঘটনাটি অনেক আগের, তখন কিন্তু এই লোহাগাড়া উপজেলা ছিল না, তখন অন্য নামও থাকতে পারে, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি এই শব্দগুলো ইউজ করছি। তখন ওই ব্যক্তি যখন পাগল পীরকে নিজের জামাতা হিসাবে পরিচয় দেন এবং তার কথাগুলো সবাই বিশ্বাস করেন। এখন ওই পাগল পীরের শ্বশুর তিনি বলছেন, যেহেতু আমার জামাই মারা গেছে এবং আমারও তো আর কেউ রইল না, তো লাশ নিয়ে গিয়ে আমি কী বা করব, লাশটা এখানেই দাফন করো। তখন সবাই বলে যে আমরা তো কবরস্থানে তার জন্য কবর রেডি করছি। তখন তার শ্বশুর বলেন যে না, আমার জামাই অনেক আগে থেকেই তিনি ওসিয়ত করে গেছেন যে তিনি যেখানে মারা যাবেন সেই জায়গাতেই যেন তাকে কবর দেওয়া হয়, সুতরাং উনি যেই ঘরে মারা গেছেন এই ঘরেরই পাশে কোথাও তাকে কবর দিয়ে দেন। যেহেতু পাগল পীরের একটি ওসিয়তের কথা তার শ্বশুর বলেন, এই কথা শোনার পরে গ্রামবাসী ডিসিশন নেয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে উনি যেই ঘরে থাকতেন সেই ঘরের পাশেই হবে তার কবর। সেখানেই পাগল পীরকে সমাহিত করা হয়। সমাহিত করার পর ওই শ্বশুর উনি বলেন যে যেহেতু আমার আর কেউ নাই, আমি কোথায় যাব, আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি এই গ্রামেই থেকে যেতে চাই। তো সৈয়দ বাড়ির যারা ছিলেন তারাও সেই বিষয়টা সানন্দে গ্রহণ করেন, রাজি হয়ে যান। তাকেও একটি ঘর দেয়া হয়, যেই ঘরে ওই পাগল পীরের শ্বশুর তিনি থাকা শুরু করেন। দিন যায়, মাস যায়, বছর যায়। উনিও পাগল পীরের মতোই খুব বুজুর্গ মানুষ ছিলেন, নামাজ রোজা করতেন, নফল ইবাদত করতেন, তসবিহ তাহলিল জিকির আজগার করতেন এবং উনিও বিভিন্ন মানুষকে ঝাড়ফুঁকের মাধ্যমে উপকার করার চেষ্টা করতেন। 5 থেকে 6 বছরের মাথায় এই পাগল পীরের শ্বশুরও ইন্তেকাল করেন। কোনো এক সন্ধ্যায় যখন পাগল পীরের শ্বশুর মারা যান এবং ঘণ্টাখানেক পরে যখন জানাজানি হয়, তখন সবাই চিন্তা করেন যে তাহলে তাকেও তো কবর দিতে হবে, কিন্তু কোথায় কবর দেয়া যায়। সবাই এই বিষয় নিয়ে আলোচনা শুরু করতে থাকেন। কোনো একটা সময় ওখানকার মানুষরা তারা বুঝতে পারেন যে যেই ঘরে এই পাগল পীরের শ্বশুরের লাশটি রাখা ছিল, এই ঘরে লাশটি এখন আর নেই। সবাই অত্যন্ত অবাক হয়, লাশ কোথায় গেল? তন্ন তন্ন করে সেই গ্রাম এবং আশেপাশের গ্রাম খোঁজা হয়, কিন্তু কোথাও সেই লাশকে পাওয়া যায় না। একসময় সবাই হতাশ হয়ে যায়, যে যার বাড়িতে ফিরে যায় লাশ না পেয়ে। পরের দিন সকালে গ্রামের মানুষজন অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করেন। পাগল পীরের যে কবরটি ছিল সে কবরের পাশেই নতুন একটি কবর। কার কবর এটি? সবাই বিশ্লেষণ করতে থাকেন, কিন্তু কারো মনে কোনো উত্তর আসে না, সবই অজানা যে কার কবর হতে পারে এটি। যেহেতু পাগল পীরের কবর তার ভক্ত এবং অনুসারীদের কাছে অত্যন্ত শ্রদ্ধার একটি জায়গা, মাজারের মতো তারা একটা সম্মান করতেন, সুতরাং হঠাৎ করে তার কবরের পাশে একটি কবর হয়ে যাওয়াটাকে
তারা এবং গ্রামের লোকজনরাও স্বাভাবিকভাবে নেননি, যেহেতু পাগল পীর অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। কারণ তার অনুমতি ছাড়া বা ওই সৈয়দ বাড়ি বা আশেপাশে কোনো ধরনের কোনো যারা গ্রামের ময়মুরব্বী আছেন, অনুমতি ছাড়া এই কবরটা কে দিল বা কার কবর, এটা নিয়ে সবাই খুব মানে রাগান্বিত হন। একটা পর্যায়ে তারা সকলে মিলে সিদ্ধান্ত নেন যে এই কবরটি খুঁড়ে দেখা হবে, যেহেতু গতকালকেই রাত্রেই হয়তো বা কবর হয়েছে। আমরা দেখতে চাই যে এই কবরের মধ্যে কার লাশ রয়েছে। গ্রামের সকলেই কবরটা খোঁড়ার সিদ্ধান্ত নেন এবং খোঁড়ার জন্য যে উপকরণগুলো থাকে সেগুলো নিয়ে আসেন। যখনই খোঁড়া শুরু করতে যাবে, হঠাৎ ওই গ্রামের একটা মসজিদের ইমাম সাহেব সেখানে এসে হাজির হন এবং তিনি সবাইকে বলেন যে তোমরা এই কবরটি খুঁড়ো না, কারণ এই কবরটা কার সেটা আমি জানি। তখন গ্রামের সবাই বলে যে তুমি জানো, তাহলে বলো এই কবরটি কার। বলে এই কবরটি ওই পাগল পীরের শ্বশুরের, যিনি এই 5-6 বছর এখানে ছিলেন। তখন গ্রামের লোকজন আরো ক্ষিপ্ত হয় যে তাহলে তুমি কিভাবে জানলা, এটা আমরা কেউ জানলাম না। বলে আমি নিজ হাতে ওনার লাশকে এই কবরে রেখেছি। গ্রামের সকলে আরো ক্ষিপ্ত হয়, তারা বলে যে তুমি আমাদের কাউকে জানালে না, না জানিয়ে তুমি ওনাকে এখানে কবর দিলে, আর আমরা পুরো প্রায় সারা রাত এই লাশটি খুঁজেছি, তুমি এরকম রসিকতা আমাদের সাথে করতে পারলা আমাদের এই আবেগ নিয়ে। তখন সবাই চিন্তা করে এবং লক্ষ্য করে যে ওই ইমাম সাহেব কিছু একটা লুকানোর চেষ্টা করছে সকলের কাছ থেকে। সকলে যখন বুঝতে পারে যে এই ইমাম সাহেব কিছু একটা লুকানোর চেষ্টা করছে, তখন সবাই মিলে ওই ইমাম সাহেবকে খুব প্রেশার ক্রিয়েট করে যে তুমি কি লুকাচ্ছ বলো। ইমাম সাহেব বলতে চায় না, কিন্তু বাধ্য হয়ে বলতে হয়, কারণ গ্রামের লোকজন যখন তার মুখ থেকে কথা বের করতে পারছিল না যে তুমি কেন এই কাজটি করেছো, তখন চিন্তা করে যে তুমি তাহলে মিথ্যা বলছো, তাহলে কবরটা আমরা খুঁড়ে দেখবই যে আসলে এর ভিতরে কার লাশ। এমনও তো হতে পারে যে কাউকে খুন করে এখানে রাখা হতে পারে, এটা আমরা জানি না। তখন কিছু লোকজন কোদাল হাতে নিয়ে ওই কবরটি খোঁড়া শুরু করেছে আর কি। তখন ইমাম সাহেব বলে থামো থামো, আমি বলছি কি ঘটনা ঘটেছে। এটা সত্য যে এটা পাগল পীরের শ্বশুরের লাশ, কিন্তু তিনি মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটা জিন। সবাই খুবই অবাক হয় যে ইনি 5-6 বছর আমাদেরকে এত উপকার করেছেন, তাকে আমরা দেখেছি, তার সাথে চলেছি, ইনি জিন হয় কিভাবে। তখন ইমাম সাহেব আর কোনো কথা গোপন না করে পুরো ঘটনাটি খুলে বলেন। তিনি বলেন যেই রাত্রে পাগল পীরের শ্বশুর মারা যায়, ওই রাত্রে কে বা কারা 3 থেকে 4 জন মানুষ আমার বাড়িতে আসে। রাত তখন অনেক, আনুমানিক 12টা কি 1টা, যেহেতু গ্রামে 12টা 1টা মানে অনেক রাত। আর সেই 40-এর দশকে তো তখন আরো অনেক গভীর রাত ছিল বর্তমানের প্রেক্ষাপটে। ওই 3 থেকে 4 জন লোক ইমাম সাহেবকে ডাকা শুরু করে। ইমাম সাহেব ঘুম থেকে উঠে দরজা খুলে দেন। খুলে দেখেন 3-4 জন লোক কাউকেই তিনি চিনতে পারছেন না। তারা এসে ইমাম সাহেবকে সালাম দেন, বলেন যে একজন মানুষ মারা গেছে, আপনাকে তার জানাজা পড়াতে হবে, আপনি আসুন। তাদের কথাবার্তায় একটু রুক্ষতা ছিল। ইমাম সাহেবের বাড়িতে তার স্ত্রী এবং তার একমাত্র কন্যা সন্তান ছিল। এত রাত্রে অপরিচিত 3-4 জন ব্যক্তি ইমাম সাহেবকে ডেকে নিয়ে যাচ্ছে, তার পরিবারের লোকজন সেটা মানতে চাচ্ছিল না। পরিবারের লোকেরা তাকে তাদের সাথে যেতে মানা করছেন, কারণ অনেক ঘটনাই ঘটতে পারে, শত্রুতা হতে পারে, তাকে ডেকে নিয়ে মেরে ফেলা হতে পারে, এরকম ভয় পাচ্ছিলেন তার বাড়ির লোকেরা। কিন্তু ওই 3-4 জন লোকের কথায় কিছুটা আশ্বস্ত হন যে না, সত্যিই আসলে হয়তো বা কোনো লোক মারা গেছে। এই চিন্তা করে ইমাম সাহেব তার স্ত্রী কন্যাদের কথা উপেক্ষা করে তাদের সাথে রওনা হন। রাতের অন্ধকারে কোনো ধরনের আলো ছাড়া এই 3-4 জন লোক তাকে বিভিন্ন অলিগলি দিয়ে নিয়ে যাচ্ছিল। এই রাতের অলিগলি ওনার কাছে
মানে দিনের বেলার প্রেক্ষাপটে সেটা পরিচিত হলো, রাতের বেলা উনি বুঝতে পারছিলেন না যে উনি আসলে কোথা দিয়ে যাচ্ছেন। একটা সময় দেখা গেল অনেক মানুষ একটি লাশকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, লাশটি কাফনে মোড়ানো। তিনি সেখানে যান, যাওয়ার সাথে সাথে ওখানে থাকা লোকজন বলে যে হুজুর আপনি জানাজার নামাজ শুরু করেন। তিনি বলেন এটা কার লাশ? যে 3-4 জন তাকে নিয়ে এসেছে তার মধ্যে থেকে একজন বলছে এটা কার লাশ, এটা আপনার জানার কোনো প্রয়োজন নেই, আপনাকে বলা হয়েছে জানাজা পড়াতে, আপনি জানাজা পড়ান। কিন্তু ইমাম সাহেব বললেন যে কার লাশ এটা না দেখে আমি জানাজা পড়াবো না। এক কথা দু কথায় ইমাম সাহেব মানে প্রচন্ড রেগে যান, বলেন যে এটা অসম্ভব, কারণ আমাকে দেখতেই হবে এটা কার লাশ। তখন তাকে যে 3-4 জন নিয়ে এসেছিল তারা বলে যে ঠিক আছে আপনাকে লাশ দেখাতে পারি, কিন্তু কথা দিতে হবে আজকে আপনাকে যে কথাগুলো বলা হবে কাউকে সেটা বলতে পারবেন না, বললে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ইমাম সাহেব কথা দেন যে ঠিক আছে আমি কাউকে বলবো না। তখন ওই লাশের মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরানো হয় এবং কাফনের কাপড়টা সরানোর সাথে সাথে ইমাম সাহেব বলেন আরে এ তো পাগল পীরের শ্বশুরের লাশ, এখানে কেন? তখন ওই জিনেরা বলে যে ইনি আসলে পাগল পীরের শ্বশুর ছিলেন না, উনি ছিলেন পাগল পীরেরই একজন একনিষ্ঠ ভক্ত, একটা জিন। তখন সবাই খুব অবাক হয় যে ইমাম সাহেব মানে উনি তেমন কোনো কথাই বলছেন না, মানে এতটা অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছেন যে উনি কোনো কথাই বলছেন না। সবাই বলেন কি ব্যাপার, আপনি জিন শুনে অবাক হয়ে যাচ্ছেন? তো ইমাম সাহেব বলে যে অবাক হওয়াটাই কি স্বাভাবিক নয়, কারণ তার সাথে এতদিন চললাম, উনি জিন হন কিভাবে? তখন ওই জিনেরা বলেন যে আসলে আমরা এই যাকে দেখতে পাচ্ছেন পাগল পীরের শ্বশুর রূপী যে জিন, আমরা সবাই তার আত্মীয় স্বজন। একদিন পাগল পীর দিনের বেলা বাজার থেকে ফিরছিলেন, হঠাৎ পাগল পীর দেখেন 3-4 জন ভয়ঙ্কর আকৃতির এবং দানবীয় আকৃতির জিন তাকে আক্রমণ করার জন্য ছুটে আসছে। হঠাৎ কোথা থেকে বয়স্ক একজন দাড়িওয়ালা আলখেল্লা পরা একজন জিন এসে এই 3-4 জন ভয়ঙ্কর আকৃতির জিনের সাথে মোকাবেলা শুরু করেন এবং এই 3-4 জন অনেক শক্তিশালী হওয়ার পরেও অপেক্ষাকৃত দুর্বল বয়স্ক একটা মাত্র জিনের কাছে এই 3-4 জন জিন হেরে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। পাগল পীর বুঝতে পারে যে যিনি তাকে সেভ করেছেন তিনি আসলে মানুষ নন, তিনি জিন। পাগল পীর ওই জিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে আজকে আপনি না আসলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত, আপনি বলুন আপনি আমার কাছে কি চান। এখানে প্রিয় লিসেনার্স অদ্ভুত বিষয় হচ্ছে সাধারণত মানুষ জিনেদের কাছে চায়, কিন্তু এখানে পাগল পীর তো মানুষ ছিলেন, তিনি উল্টো ওই জিনকে বলছে যে আপনি আমার কাছে কি চান। তখন ওই জিন যে উত্তর দেয় তাতে পাগল পীর খুব অবাকই হন। তিনি বলেন যে আমি জিনেদের মধ্যে অত্যন্ত দরিদ্র একজন জিন, আমার পরিবার আছে, আমার পরিবার নিয়ে চলতে আমার কষ্ট হয়। আপনি একজন বুজুর্গ মানুষ, আপনি যখন ইবাদত বন্দি করেন আমিও আপনার সাথে সাথে থাকি, আপনাকে আমার খুব ভালো লাগে। আমি দেখি আপনার কাছে আপনার ভক্তরা অনেক খাবার নিয়ে আসে, অনেক ফলমূল নিয়ে আসে, আপনি যদি সেখান থেকে আমাকে কিছু অংশ দেন আপনার খাবার পর, তাহলে আমি সেগুলা খেতে পারি এবং আমি আমার পরিবার পরিজনদেরকেও সেটা দিতে পারি। পাগল পীর ওনার কথায় সন্তুষ্ট হন এবং তিনি রাজি হন যে ঠিক আছে আপনি আমার সাথে সাথে থাকবেন, কোনো সমস্যা নেই। এই ঘটনাটি ঘটে পাগল পীর যখন গ্রামে আসে, গ্রামে আসার পর যখন সে জিনের চিকিৎসা শুরু করে বা জিনে ধরা লোক যদি কোনো কেউ আসতো তাকে ফু দিলে ভালো হয়ে যেত, তো এই জিনের চিকিৎসা শুরু করার পর থেকে বিভিন্ন জিনেরা তার শত্রু হয়ে যায়, যার ফলে তারা ওত পেতে থাকতো এই পাগল পীরকে কখন একা পায়। এমনই একটা সুযোগ তারা পেয়েছিল, কিন্তু সেখানে তারা কামিয়াব হতে পারেনি।
ওই আরেকজন নেককার জিনের কারণে। তো ওই জিন পাগল পীরের সাথে সাথেই সবসময় থাকতো, কিন্তু কেউ সেটা দেখতো না, কিন্তু পাগল পীর সেটা টের পেতেন এবং তিনি জানতেন। তিনিও কাউকে কখনো বলেননি। যখন পাগল পীর মারা যান তখন ওই জিনের মনে অত্যন্ত ব্যথা অনুভূত হয়, কারণ হচ্ছে ওই জিন পাগল পীরকে খুবই ভালোবাসতেন। তার মারা যাওয়ার পর এই শোক তিনি সইতে পারছিলেন না। তিনি চিন্তা করলেন তিনিও যতদিন জীবিত থাকবেন তো পাগল পীর যেখানে ইবাদত বন্দেগী করতেন তিনি সেখানেই কাটিয়ে দেবেন। এই চিন্তা করে তিনিও মানুষের বেশে সেখানে তার শ্বশুর সেজে আসেন এবং সেখানে থাকা শুরু করেন। তিনিও বার্ধক্যজনিত কারণে মারা যান, কিন্তু মারা যাওয়ার আগে তিনি তার পরিবারজনকে মানে পরিবার যারা ছিলেন তাদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার কবরটাও যেন আমার ভালোবাসার যিনি, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এই পাগল পীরের পাশেই যেন আমার কবরটা হয়, কিন্তু সেটা হবে খুব গোপনে। যদি গ্রামবাসী স্বেচ্ছায় দেয় তাহলে তো ভালো, আর যদি স্বেচ্ছায় না দিতে চায় তোমরা যে কোনোভাবে আমার কবরটা এখানে দেওয়ার চেষ্টা করো। এই কারণে গ্রামবাসী যখন মানে ওই পাগল পীরের শ্বশুর রূপী জিন তিনি যখন মারা গেলেন, গ্রামবাসী কিন্তু প্রথমে চেয়েছিল তার কবরটা গোরস্থানে দিতে। এটা যখন ওই জিনের আত্মীয় স্বজনরা বুঝতে পারে, তারা সুযোগ মতো এই লাশটি নিয়ে চলে আসে এবং তারাই এই লাশটিকে গোসল করিয়ে স্থানীয় ইমাম সাহেবের মাধ্যমে জানাজা পড়িয়ে এই পাগল পীরের কবরের পাশেই সমাহিত করতে চান, এবং এই উদ্দেশ্যেই এতগুলো ঘটনা ঘটেছে এবং ইমাম সাহেবকে এখানে নিয়ে আসা হয়েছে। এই পুরো ঘটনা ওই একজন জিন যিনি ওই ইমাম সাহেবকে নিয়ে এসেছিলেন ওইখানে ইমাম সাহেবকে বলেন এবং এটা বলে দেন এটা তুমি কাউকে বলবা না। ইমাম সাহেব কথা দেন ঠিক আছে আমি কাউকে বলবো না। তো সেখানে এই পাগল পীরের পাশেই কবরের পাশেই অন্ধকারেই তাকে সমাহিত করা হয়। কিন্তু এখানে একটা বিষয় প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো, যে রাতের অন্ধকারে কোথায় যে কবর দেয়া হয়েছে এটা উনি বুঝতে পারেননি, কিন্তু পরবর্তী সকালবেলা উনি বুঝতে পারেন যে আসলে যে এই কবরটা আসলে কোথায় দেয়া হয়েছে। ইমাম সাহেব পাগল পীরের শ্বশুরের জানাজা পড়িয়ে তাকে কবর দিয়ে বাড়িতে ফিরে আসেন এবং বাড়িতে আসার সময় সেই ৩-৪ জন জিন তাকে এগিয়ে দিয়ে যান। পরের দিন সকালবেলা যখন এই কবরটা মানুষ দেখতে পায় তখন তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায়। তখন ইমাম সাহেব সেখানে এসে বাধ্য হয়ে ঘটনা মানে সবাইকে খুলে বলেন। এই ঘটনাটি যখন সকলে জেনে যায়, ওই রাতেই ওই ইমাম সাহেবের স্ত্রী এবং তার একমাত্র কন্যা সন্তান নিখোঁজ হয়ে যায়। তাদেরকে কোথাও পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পাওয়া যায় না। একটা সময় ইমাম সাহেব স্বপ্নে দেখে যে এই যে ৩-৪ জন জিন তাকে এসে নিয়ে গিয়েছিল তারা বলছে তোমাকে বলেছিলাম যে তুমি এই ঘটনা কাউকে বলবা না, কিন্তু তুমি বলে দিয়েছ, তুমি কাজটি মোটেও ভালো করনি। তারা কবর খুললেও কি ঘটনা ঘটতো না ঘটতো সেটা পরের বিষয়, কিন্তু তুমি কেন বলতে গেলা? তোমার তো বলা উচিত হয়নি। একটা জিনের কবর এটা মানুষের দেখা উচিত না, কিন্তু মানুষ তো জেনে গেল, এটা তার গোপনীয়তা লঙ্ঘিত হলো, তোমার এটা বলা উচিত হয়নি। আর এর শাস্তি হিসাবে তোমার স্ত্রী এবং কন্যা সন্তানকে আমরা নিয়ে গেলাম, তুমি আর তাকে খুঁজে পাবে না। তখন ইমাম সাহেব তাদেরকে বলে যে তারা কি জীবিত না মৃত, তারা এখন কি অবস্থায় আছে। তখন জিনেরা বলে যে এই বিষয়ে তোমাকে আমরা কিছুই বলবো না। ওই ইমাম সাহেব পরবর্তীতে গ্রামের অন্য মানুষদেরকে বলে যে দেখো আমার খুব বড় একটা ভুল হয়েছে, আমার তোমাদের কথার চাপে পুরো ঘটনাটি বলা উচিত হয়নি, আর আমার ওই জায়গাটাতে খুবই চুপ থাকা উচিত ছিল, একদম চুপ থাকা উচিত ছিল, তোমরা যা খুশি তাই করতা, আমার কিছু বলাই উচিত হয়নি। আর এই ঘটনা বলার কারণে আমার স্ত্রী এবং সন্তান তারা নিখোঁজ হয়ে গেছে, তাদেরকে আমি আর খুঁজে পাচ্ছি না, তাদেরকে জিনেরা নিয়ে গেছে।
সকলে তাকে সান্ত্বনা দেন যে আসলে আপনি না বললে আমরা তো এটা বুঝতে পারতাম না, যেহেতু কবর হয়ে গেছে এখন তো আর কিছু করার নাই। প্রিয় লিসেনার্স, এরপরে ঘটে আরও একটি ঘটনা। সেটি হচ্ছে, কোনো একদিন ইমাম সাহেবকে আশেপাশে দেখা যাচ্ছিল না, যেহেতু উনি ওনার স্ত্রী সন্তানকে হারিয়ে খুব বিমর্ষ ছিলেন। লোকজন অনেকেই তার খোঁজ খবর এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। তো ওনাকে যখন সারাদিনে কোথাও দেখা যাচ্ছিল না, তো আশেপাশের কয়েকজন এসে ওনার বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। তখন সবাই দেখে যে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। তারা দরজা খুলে, মানে দরজা খুলে বলতে দরজা ভেঙে ভিতরে ঢুকে যে কোনো বিপদ আপদ হলো কিনা। ভিতরে ঢুকে ইমাম সাহেবকে আর কোথাও দেখতে পায় না, অথচ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ইমাম সাহেব কোথায় গেলেন যা আজ পর্যন্ত কেউ জানে না। ইমাম সাহেব কি এখনো জীবিত আছেন না মারা গেছেন? তার স্ত্রী সন্তান কি এখনো জীবিত আছেন না মারা গেছেন? কেউ বলতে পারে না। প্রিয় লিসেনার্স, লাহোর ইউনিয়নের এই পাগল পীরের এই মাজার বা স্থানীয় ভাষায় দরগা বলে থাকে, যেটি আজও রয়েছে। আজও অনেকেই সেখানে যান দেখতে, যেখানে একজন মানুষের কবরের পাশে একটি জিনের কবর রয়েছে। আপনারাও চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। এই ঘটনাটি কতটুকু ভয়ঙ্কর আমি জানি না, কিন্তু খুবই অদ্ভুত লেগেছে যে মানুষের কবরের পাশে জিনের কবর। আপনাদের কেমন লেগেছে আমি বলতে পারবো না, আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘটনা শুরু হয় 2017 সালের শেষের দিকে। টাঙ্গাইলের একজন পীর সাহেবের ঘটনা। পীর সাহেবের দরবার ছিল এবং প্রচুর লোকজনের আনাগানা ছিল সব সময়। মানুষজন আসতো বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে, তিনি ঝাড়ফুঁক করে দিতেন। কোনো সময় গরিব লোকদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, আবার সন্ধ্যার সময় তিনি তার মুরিদদের নিয়ে জিকির করতেন। বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আসা লোকদের ঝাড়ফুঁক করতেন ঠিক সন্ধ্যার পরপরই। তিনি সবসময় তার কাছে কাচের বোতল রাখতেন। যদি কোনো জিনে ধরা রোগী আসতো তার কাছে, তবে সেই জিনগুলোকে তিনি বোতলে ঢুকিয়ে ফেলতেন যদি জিনগুলো যেতে রাজি না হতো। ব্যাপারটা এমন ছিল যে সেই পীর জিনকে বলতেন চলে যেতে, যদি না যাইতো তাহলে মারধর করতেন। তখন কিছু জিন যেতে চাইলে চলে যেতে দিতেন, না যেতে চাইলে বলতেন চলে যান, এলে বোতলে ঢুকিয়ে ফেলবো। তো যারা যেতে চাইতো না তাদেরকে বোঝানোর সুযোগ না দিয়ে তিনি বোতলে ঢুকাতেন এবং সেই বোতল নিয়ে তিনি তার মুরিদদের দিয়ে মাটি চাপা দিয়ে রাখতেন। মুরিদ বলতে তার আশেপাশের অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে। যেহেতু তিনি জিনকে বন্দি করেছেন, তাই সেই জিনের আত্মীয় স্বজনরা যেন সেই পীর বা পীরের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য তিনি প্রতিদিন 8টা করে তাবিজ তার বাড়ির চারিপাশে পুঁতে দিতেন তার মুরিদদেরকে নিয়ে। এটি তিনি প্রতিদিন করতেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন বন্দি জিনদের জন্য অন্যান্য জিনেরা হামলা করতে পারে, এতে পরিবারের ক্ষতি হতে পারে, এবং সেজন্য সে প্রতিদিন তার বাড়িতে তাবিজ পুঁতে দিতেন যাতে কোনো ধরনের জিন প্রবেশ করতে না পারে। এভাবে উনি ওনার কাজ চালিয়ে যেতে লাগলেন। একদিন ওনার একজন মুরিদ, যিনি সব সময় ঝাড়ফুঁকের কাজে পীরকে সাহায্য করতেন, তিনি ঘুমের মধ্যেই মারা যান। তাকে গোসল দেন পীর সাহেব নিজেই, এবং তিনি লক্ষ্য করেন তার সেই মুরিদের পুরো শরীর কেমন যেন নরম। মৃত্যুর পর সাধারণত শরীর শক্ত হয়ে যায়, কিন্তু সেই মুরিদের শরীর ছিল একদম নরম, এবং তিনি এটা লক্ষ্য করলেন তার বুকের সবগুলো হাড় ভেঙে গেছে। তিনি দ্রুতই তার মুরিদের দাফন কাফন সম্পন্ন করে এবং বাসায় ফিরে তার বাড়িকে তিনি বরাবরের মতোই 8টা তাবিজ লিখে বন্ধ করিয়ে দেন। তখন ছিল আসরের সময়। সচরাচর তিনি এই কাজটি এশার পর করতেন। সেদিন রাতে পীর সাহেব স্বপ্নে দেখেন যে তার মুরিদের লাশ কবর থেকে উঠিয়ে শিয়াল কুকুর টেনে তুলে ফেলেছে এবং তার বাড়ির উঠানে সেই লাশ এনে ফেলে রাখা হয়েছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায় এবং তিনি শুনতে পান তার সেই মৃত মুরিদ তাকে ডাকছে। যেহেতু তিনি জানতেন এটা জিনদের শয়তানি, তাই তিনি তখনই একটা লাঠি নিয়ে বের হন এবং বের হয়ে তিনি দেখতে পেলেন তার বাড়ির উঠানের সামনে সেই মৃত মুরিদ দাঁড়িয়ে আছে। তিনি বলতে লাগলেন, খবিশের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাড়িতে আমার জমিনে দাঁড়িয়ে আছিস, এখনই চলে যা, নইলে আগে তোকে বেঁধে মারবো, তারপর তোকে বোতলে ভরে মাটিতে পুঁতে রাখবো। তার কথা শুনে সেই মুরিদের রূপ নেয়া জিন বলে, আয় আমাকে ধর, তোর যদি সাহস থাকে তবে আমাকে পারলে ধর। এটা শুনে সেই পীর লাঠে উঁচিয়ে তাকে মারতে যাবে, ঠিক তখনই সেই পীর মাটিতে পড়ে যান
তিনি অনুভব করতে লাগলেন তার ডান পায়ের বোধ শক্তি হারিয়ে গেছে। তাই তিনি কোনোভাবে ওঠার চেষ্টা করছেন, কিন্তু পারছিলেন না। তিনি দোয়া তো পাঠ পড়তে পারছিলেনই না, না পারছিলেন কাউকে ডাকতে। তখন সেই মুরিদের রূপ নেয়া জিন তার কাছে আসে, তার কানের কাছে এসে বলতে থাকে, তোর বাহাদুরির দিন শেষ, দেখ তোকে আর তোর সাথীদেরকে কি করি। এটা বলার পর সেই জিন তার উপর অজস্র ছোট ছোট সাপ ফেলে দিয়ে চলে যায়। সাপগুলো তাকে কামড়াতে থাকে, সেই সাপের কামড়ে চিৎকার করতে লাগলেন তিনি। পাশে তার মুরিদরা স্থায়ীভাবে থাকতো, যারা তারা জিন ছাড়ানো বা ঝাড়ফুঁকে সাহায্য করত। তারা সেই পীরের চিৎকার শুনে সেখানে এসে পীরকে মাটিতে গড়াগড়ি করতে দেখে। পীরকে তারা উদ্ধার করে এবং ঘরে নিয়ে যায়। সেই রাত পোহানোর পর পীর সাহেব বুঝতে পারলেন তার 2 পা অবশ হয়ে গেছে। এদিকে সকালে খবর আসে তার আরেক মুরিদ মারা গেছেন। এই কথা শোনার পর পীর সাহেব বুঝতে পারলেন কোনো একটা সমস্যা শুরু হয়েছে। তারা দুইজনই খুব কাছের মানুষ ছিল এবং দুইজনই গত 2 দিনে মারা গেল। গত রাতে তার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, আর এখন তো 2 পা অবশ, অবশ্যই কোনো জিন তার ক্ষতি করতে চাচ্ছে। তাই তিনি প্রতিদিন যেভাবে 8টা তাবিজ বাড়ির 8 দিকে পুঁতে দিতেন, সেভাবে তিনি তাবিজ পুঁতে দিলেন মুরিদদের দিয়ে। কিন্তু 8টির বদলে 16টি তাবিজ পুঁতে দেওয়া হলো, যাতে কোনোভাবে কোনো জিন না আসতে পারে এবং পরিবারের ক্ষতি করতে না পারে। এবং তার মুরিদদের নির্দেশ দিলেন এই খবর প্রচার করতে যে পীর সাহেব অসুস্থ, তাই কিছুদিন পীর সাহেবের সাথে কেউ দেখা করতে পারবে না, এটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো। সেদিন রাতে সেই পীর তার পরিচিত একজন আলেমের কাছে গত রাতে ঘটনা এবং পরপর 2 দিনে তার 2 জন মুরিদের মারা যাওয়ার ব্যাপারে আলাপ করলেন। পীরের পরিচিত সেই ব্যক্তি ফোনে তাকে বলেন, যেহেতু আপনি জিনকে বোতলবন্দি করেছেন, তাই হয়তো কোনো জিন আপনার ক্ষতির করার চেষ্টা করছে, তাই আপাতত সাবধান থাকুন। এবং যেহেতু গত রাতে আপনি না বুঝে বাইরে গিয়ে সেই জিনের মুখোমুখি হয়েছিলেন, তাই সেই সুযোগে আপনার উপর সে জাদু করেছে। পীরের পরিচিত সে আলেম তাকে ফোনে কিছু তদবির শিখিয়ে দেয় এবং পরামর্শ দেয় তার পরিবারের কেউ যেন বাইরে চলাফেরা একা একা না করে। কিন্তু সেদিন রাতটাই ছিল বিভীষিকাময়। সেদিন রাতে পীর সেই আলেমের পরামর্শ মোতাবেক আমল করা শুরু করে দেয় এবং আমল করে ঘুমিয়ে গেলেন। উনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে কিছু তাকে বিছানা সহ এক পাশ কাত করে ফেলে দেয় এবং তিনি বিছানার নিচে চাপা পড়ে যান। তিনি শুনতে পান তার ছোট মেয়ে, ছোট ছেলে, তার স্ত্রী, বড় মেয়ে, মেয়ের জামাই প্রচন্ড আর্তনাদ করছে। তিনি নিজেও চিৎকার করছিলেন। তখন তিনি শুনতে পান কেউ টেনে হিচড়ে তার পরিবারের সদস্যদের তার বাড়ির ডাইনিং রুমে এনে বসিয়ে দিয়ে বলেন, একদম চুপ হয়ে বসে থাক তোরা, না হলে তোদের জবাই করে ফেলে দিব, তোদের বাড়ির পাশের পুকুরে ফেলে রাখবো। তখন পীর বলছিলেন, আমাকে পারলে মার, আমাকে আটকে রেখে আমার পরিবারকে ভয় দেখাচ্ছিস, পারলে আয়। পীর এটা বলার সাথে সাথে তার উপর থাকা বিছানাটা কেউ সরিয়ে ফেলে এবং পীরকে উপরে টেনে তুলে ঘাড় ধরে এবং তাকে নিয়ে যায় ডাইনিং রুমে। পীর দেখতে পান তার পরিবারের সবাই সেই ঘরের কোনো একটা কোণে বসে আছে। তখন পীর দেখতে পেলেন অজস্র কালো কালো ছায়া মূর্তি তাদের ঘিরে রেখেছে। তাদের চোখগুলো ছিল লাল, পুরো ঘরটা যেন গরম। পীর ভয় পেয়ে গেল। তিনি তার পরিবার সবাইকে ডাকলেন, কিন্তু কেউ ডাকে সাড়া দিল না। তিনি শুনতে পেলেন একটা কালো ছায়া মূর্তি তার পরিবারকে বলছে, এই তোরা কাঁদিস না, এই নে শাবল কোদাল, খুঁড়ে ফেল তোদের বাবার কবর। পীর মরে গেছে, ওকে মাটি দিতে হবে। গরমে ফুলে গেছে তোদের বাবার শরীর, পচতে শুরু করেছে, দিন হওয়ার আগেই মাটি দিয়ে দে, নইলে মানুষজন জেনে যাবে পীর তো মরেই গেছে, পচেও গেছে। তখন সবাই ছিছি করবে, দাফন দিতে কেউ আসবে না কাছে, গন্ধে তোদেরকেই দাফন কাফন করতে হবে। পীর তাজ্জব হয়ে শুনতে লাগলেন এবং চিৎকার করে তার ছেলে মেয়ের জামাইকে ডাকতে লাগলেন, এই তোরা এগুলা শুনিস না, আল্লাহর ডাক, আল্লাহ আয়াতুল কুরসি পড়। ঠিক এই কথা যখনই তিনি বললেন, তখনই বুঝতে পারলেন তিনি তো কথা বলছেন ঠিকই, কিন্তু কোনো শব্দ তার মুখ থেকে বের হচ্ছে না। তিনি দেখলেন তার কিশোর ছেলে এবং মেয়ের জামাই সেই জিনদের দেওয়া শাবল কোদাল দিয়ে সেখানে ডাইনিং রুমের পাকা ফ্লোরেই কবর খুঁজছে। তিনি দেখলেন যারা কবর খুঁজছে তারা শাবল বা কোদাল দিয়ে না করে হাত দিয়েই কবর খুঁজছে। আর পীর শুনতে পাচ্ছিলেন কালেমা শাহাদাত পড়ছে সেই সকল ছায়ামূর্তিগুলো। তিনি দেখলেন তাকে 4টি ছায়ামূর্তি তাদের কাঁধে তুলে নিল। তারা তাকে সদ্য খোরা সেই কবরে শুইয়ে দিল। পীর দেখতে পাচ্ছিলেন, শুনতে পাচ্ছিলেন, কিন্তু কিছু করতে পারছিলেন না। তিনি মনে মনে সূরা ইয়াসিন পড়তে লাগলেন, কিন্তু তিনি শুনতে পেলেন সেই ছায়ামূর্তিগুলোর মধ্যে একজন বলল, তুই যত কিছুই করিস না কেন, আজ তুই বাঁচতে পারবি না। তখন তিনি দেখলেন একটা বেজি সেই ছায়ামূর্তি পীরের বুকের উপর ছেড়ে দেয়। পীর দেখতে লাগলেন সেই ছায়ামূর্তিগুলো এবং তার পরিবারের সবাই তার উপর মাটি ছিটাচ্ছে, তার কোমর অবধি মাটি চাপা পড়ে যায়। তখন সেই বেজিটা পীরের হাতে কামড় দিয়ে দিল। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পেলেন তার চারপাশে অনেক লোকজন। তিনি দেখতে পেলেন পরিবারের সবাই ভালো আছে। তখন তিনি তার একজন মুরিদকে ডাকলেন,
কিন্তু শব্দ বের হলো না। তিনি অনেক চেষ্টা করলেন, কোনো শব্দ বের হলো না তার মুখ দিয়ে। উ উ আয়ের মতো যেভাবে বোবারা শব্দ করে কথা বলার জন্য ইশারা করেন, ঠিক সেভাবেই শব্দ বের হচ্ছিল তার মুখ দিয়ে। তিনি ইশারা দিয়ে সবাইকে ঘর ত্যাগ করতে বললেন। তারপর মেয়ের জামাইকে লিখে বলেন যে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। পীর তার পরিচিত আলেমকে ফোন দিয়ে তার অবস্থা সম্বন্ধে অবহিত করেন এবং তিনি যেন দ্রুতই সেখানে চলে আসেন, কেননা পীর সাহেবের অবস্থা ভালো না। সেদিন বিকেলে পীরের পরিচিত সেই আলেম আসেন, এসে দেখতে পান পীর শুয়ে আছেন, তার হাতে 2 ধরনের ব্যান্ডেজ করা। সেই আলেম এসে জানতে চান কি হয়েছিল সেদিন রাতে। তখন পীর লিখে কিছু বলবেন তার আগেই তার মেয়ের জামাই বলা শুরু করে আরেক ঘটনা। আসলে সেই রাতে পীরের সাথে যে ঘটনা ঘটেছে এবং পীরের পরিবারের সাথে যে ঘটনা ঘটেছে সেটা আরেকটা, যেটা পীর তার মেয়ের জামাইয়ের মুখে শুনে অবাক হয়ে যান যখন তার মেয়ের জামাই সে আলেমকে অন্য ঘটনা বলতে শুরু করেন। মেয়ের জামাই সে আলেমকে বলে, রাতে আব্বা ঘুমাইছিলেন, হঠাৎ করে দেখলাম তিনি ঘুম থেকে ওঠেন। উঠে তিনি আর তার স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। বলতে লাগলেন, বের হয়ে যা তোরা এই বাড়ি থেকে, তোরা যদি বাঁচতে চাস বের হয়ে যা, ঘোর বিপদ হবে নইলে। আমাকেও যেতে দিবে না ওরা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে বলে তিনি এক হাত দিয়ে তার বিছানাটা উল্টে ফেলে। এই ঘটনা দেখে তার স্ত্রী মেয়ের জামাইকে ডেকে নিয়ে আসে। এসে দেখে পীর কোন ঘরে, মানে পীরের ঘরে এক কোণে বসে বিড়বিড় করে বলছেন, তোরা আয়তু কুরসি পর আর বের হয়ে যা, না হলে তোদের মেরে ফেলবে। আর পীরের আশেপাশে অনেকগুলো কালো ছায়া ঘুরছে। তারপর তারা দেখেন পীর দাঁড়িয়ে আছেন আর দাঁড়িয়ে গেছেন, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, অথচ সেদিন তার 2 পায়ের বোধ শক্তি হারিয়ে ফেলেছিলেন। পীরের মাথা বাম কাত হয়ে ঝুঁকে রইল এবং সেই অবস্থায় অনেকটা ভারসাম্যহীনভাবে তিনি ডাইনিং ঘরে যান, ফ্লোরে বসে পড়েন এবং কালেমা শাহাদাত পড়তে পড়তে নিজের হাত দিয়ে ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়তে শুরু করেন। তা দেখে মেয়ের জামাইরা তাকে ধরতে গেলে তিনি মেয়ের জামাইয়ের দিকে চোখ তুলে তাকালেন। জামাই দেখলেন পীরের চোখগুলো সম্পূর্ণ কালো। তা দেখে পীরের ছোট ছেলে তাদের বাড়িতে থাকা অন্যান্য মুরিদদের ডেকে নিয়ে আসেন। তারা এসে দেখে তিনি তার হাত দিয়ে অনেকখানি ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়ে ফেলেছেন। তার হাত রক্তাক্ত। তিনি মাটি খুঁড়ছিলেন এবং তার উপরে সেই মাটিগুলো ফেলছিলেন, তার নিজের উপরে মাটিগুলো ফেলছিল। পীরের মুরিদরা তখন দোয়া দুরুদ পড়ছিল জোরে জোরে এবং বেশ কয়েকজন সাহস করে তাকে ধরে ফেলে। তাকে ধরা মাত্রই তিনি তার ডান হাতে কামড় দিয়ে বেশ হয়ে পড়ে যান। পরে তাকে পরিষ্কার করে বিছানায় নেওয়া হয়। সবকিছু শুনে সেই আলেম পীরকে বলে, পীর সাহেব, আগেও বারবার মানা করেছিলাম আপনাকে এই বোতলে জিন আটকানো থামান, মেইন সমস্যা এখানেই। মনে করে দেখেন তো গত 2-3 মাসে আপনি এমন কোনো জিনকে বোতলবন্দি করেছিলেন কিনা যার খুব পাওয়ারফুল। পীর ইশারায় দিয়ে বোঝান যে তার কিছুই মনে নাই। সেই রাতে সেই পীর আলেম পীরকে বসায়, তার উপরে প্রভাব থাকা জিনকে ডেকে আনবেন সমস্যা জানার জন্য। জিনকে ডাকার প্রক্রিয়া শুরু হয় এবং 1 মিনিটের মধ্যে পুরো বাড়িতে তাণ্ডব শুরু হয়ে যায়। দরজা জানালায় সপারে লাথি মারার শব্দ, পশু পাখির শব্দ, বাতাসের শব্দ, হাড়ি পাতিল ছুঁড়ে মারার শব্দ এবং সেই পীর তখন ভারী গলায় অট্ট হাসি দিয়ে শুরু করতে থাকে। সে আলেম দোয়া দরুদ পড়লেন কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। সে আলেমকে পীরের উপর ভর করা জিন বলতে লাগলেন, দেখলাম তোর ছেলেটা ভারতের দেওবন্দে পড়ালেখা করছে। এরপর ফিসফিসে সে আলেমকে বলে, তোর ছেলেকে ছাদ থেকে ফেলে দিলে কেমন হবে বলতো? ফেলে দেই? যদি ছেলেকে বাঁচাতে চাস তবে এখান থেকে চলে যা, পীরকে আমরাই মেরে ফেলবো। এই দেখে তার প্রমাণ, এই দেখ তার প্রমাণ। সেই বলেই পীরের এক হাত দিয়ে তার নিজের একটা চোখ উপড়ে ফেলে তা হাতে নিয়ে সে আলেমের দিকে বাড়িয়ে দেয়, বলে, ধর নিয়ে যা প্রমাণ। কেউ যদি আসিস ওকে বাঁচাতে পীরকে, তবে ওর শরীরের এক একটা অংশ এভাবে কেটে কেটে পাঠাবো। এত কিছু দেখে সে আলেম সেখান থেকে পালিয়ে যায় এবং পীর তার উপড়ানো চোখ হাতে নিয়ে তার পরিবারের সদস্যদের দেখাতে লাগে এবং বলতে লাগলেন, চলে যা, তোদেরও এই হাল হবে। তখন সেই রাতে তার পরিবারের বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে পীরের হুঁশ ফিরে আসে। হুঁশ আসার পর তিনি দেখলেন পুরো বাড়িতে তিনি একা, আর তার সামনে তার পরিবারের সবার লাশ পড়ে আছে। একটা ছায়ামূর্তি তাকে বলে, তুই নিজের হাতে এদের মেরেছিস, এখন এদের দাফন করতে হবে। পীরের মাথায় কিছু কাজ করছিল না। তিনি দেখতে লাগলেন তার পরিবারের সদস্যদের লাশ কবরে নামানো হয়েছে, আর তিনি তা দেখে উনি দৌড় দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে তিনি দেখতে পান অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তিনি বেহুশ হয়ে পড়ে যান, তার ঘুম ভেঙে যায়। তিনি নিজেকে আবিষ্কার করেন তার এক মুরিদের বাড়িতে। তিনি দেখলেন তিনি এখন কথা বলতে পারছেন, হাঁটতে পারছেন, সবকিছু করতে পারছেন। তিনি অস্বস্ত হন তার পরিবারকে, তার পরিবার সুস্থ দেখে। তিনি সবকিছু বলেন তিনি গত 2 রাতে যা যা দেখেছেন। সেদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন। বিকেলের দিকে তার ছোট ছেলে হঠাৎ একটা গাছের নিজের মাথা নিজে বাড়ি মারছিল এবং চিৎকার করে বলছিল, পীরের বাচ্চা, তুই যদি ফিরে না আসিস আজ এখানে এভাবেই তোর ছেলেকে মেরে ফেলবো। এই বলতে থাকে এবং সেই গাছের নিচে নিজের মাথা নিজেই বাড়ি মারতে থাকে এবং রক্তাক্ত করা অবস্থা। অনেক তাকে টেনে সেখান থেকে সরিয়ে আটকে রাখে। পীর এসে দোয়া দুরুদ পড়তে থাকে তার ছেলের উপর। পীর তখন সুস্থ, হাঁটতে পারছে, সবকিছু করতে পারছে, কিন্তু তখনই ছেলেটার খিঁচুনি শুরু হয়, মুখ দিয়ে ফেনা আসতে শুরু হয়।
তা দেখে পীর তার ছেলেকে জড়িয়ে ধরে বলে, কি চাস তোরা? আমার ছেলেকে ফেরত দে, বল কি চাস? তখন ছেলের ভেতর থেকে জিন বলে ওঠে, তোর বাড়িতে তুই ফিরে আয়, যদি ফিরে আসিস তাহলে তোর ছেলেকে ছেড়ে দিব। উনি ছেলেকে বাঁচানোর জন্য বলেন, আমি যাব। এটা বলার পর জিন তার ছেলেকে ছেড়ে দেয়। পীর ঢাকার এক হুজুরের কাছে তার মেয়ের জামাইকে পাঠিয়ে দেন এবং ফোন দিয়ে তার সমস্যার কথা বলেন এবং সাহায্য চান। পীর বুকে কোরআন ঝুলিয়ে আল্লাহর নাম নিয়ে সেই বাড়িতে ফেরত যান, তার নিজ বাড়িতে। কোরআন সাথে থাকার কারণে জিনগুলো কিছু করতে পারেনি তার। তিনি জিজ্ঞেস করেন, কি চাস তোরা? কেন আমার কাছে এমন করছিস? কেন এরকম করছিস আমার সাথে? আমি যদি তোর কারোর কোনো আত্মীয়কে বন্দি করে থাকি তাহলে বল, আমি ছেড়ে দিব তাকে। আমার বাড়ি ছেড়ে চলে যা। সেই জিনরা তাকে বলে, এইখানে একটা কবর তুই খুঁড়বি যতদিন লাগে, যদি না করিস তবে তোর ছেলে মেয়েদের কবর খুঁড়তে হবে। উনি বললেন, কবর কেন খুঁড়বো? সেই জিনরা বলে, আমাদের অনেক ক্ষতি করেছিস তুই, আমরা তোকে শাস্তি দিব। তোর শাস্তি ছিল নিজের হাতে নিজের কবর খুঁড়বি, তারপর যেদিন মরে যাবি সেদিন এখানে তোকে মাটি দিব। এটাই তোর শাস্তি, কেউ তোকে বাঁচাতে পারবে না। সেদিন থেকে সেই পীর সেই বাড়িতেই থাকতেন, একা থাকতেন এবং প্রতিদিন খালি হাতে সেই জিনদের কথা মতো ঘরের মধ্যে কবর খুঁড়তেন যতটুকু পারতেন। এর মধ্যে তার মেয়ের জামাই বেশ কয়েকজনকে এনেছিল এবং সমস্যার সমাধান করতে, কিন্তু তারা বাড়িতে প্রবেশই করতে পারেনি জিনদের কারণে। 1 মাস চলে যায় এভাবে। এদিকে পীরের গ্রামের সবাই জেনে যায় এই ঘটনা। ধীরে ধীরে কেউ যদি সেই বাড়ির ভেতর যায়, তার গায়ে বিভিন্ন রকমের ব্যাঙের শরীর, ব্যাঙ তাদের শরীরে এসে পড়তো। ছোট ছোট বিভিন্ন রকমের সাপ তাদেরকে কেউ ছুঁড়ে মারত। তাই পীর সাহেব বাইরে দাঁড়িয়ে থাকতেন এবং তার মুরিদরা এসে তাদেরকে খাবার দিয়ে চলে যেত। যেহেতু তিনি একাই থাকছেন, তার সাথে প্রতিটা রাতে সেই জিনরা অত্যাচার চালাতো এবং তাকে দিয়েই তার কবর খোঁড়ানোর কাজ করে যাচ্ছিল খালি হাতে। সেই গ্রামের একজন লোক জাহিদ ভাইয়ের ব্যাপারে জানতো এবং জাহিদ ভাইয়ের সাথে সেই পীরের মেয়ের জামাইয়ের যোগাযোগ করিয়ে দেয়। তো জাহিদ ভাইয়ের সাথে তার মেয়ের জামাই দেখা করেন এবং সবকিছু শেয়ার করেন। জাহিদ ভাই সবকিছু শুনে আন্দাজ করে নেয়, যেহেতু তিনি জিন বোতলে বন্দি করতেন, তাই হয়তো অন্যান্য জিনেরা যোগসাজশে তার উপর প্রতিশোধ নিচ্ছে। রাতে জাহিদ ভাই আমির সাহেবকে পীরের নাম ঠিকানা দেয় এবং জাহিদ ভাই জাহিদ ভাই জিনকে এবং সবকিছু খুলে বলে, উনি অপেক্ষা করতে বলে চলে যান। প্রথম কথাটি হলো, জ্ঞান অনেক সময় জ্ঞানী ব্যক্তিকে অহংকারীতে পরিণত করতে পারে। সে না জানি কত বছর যাবত এভাবে বোতলে জিন বন্দির কাজ করে এসছে, তা সে নিজেই বলতে পারবে। যেই আসতো তাকেই বোতলে ভরে ফেলতো, এটা ছিল তার জ্ঞানের অপব্যবহার। সে জানতো কোনো একদিন বড় বিপদ হবে, আজ তাই হয়েছে। তার বন্দি করা জিনদের আত্মীয় স্বজনরা বেশ কয়েকবার চেষ্টা করেছে তার উপর হামলা করতে, কিন্তু বন্দি স্বজনদের উদ্ধার করতে, কিন্তু তার তাবিজ প্রতিদিন পুতার কারণে তারা পারত না। তাই তারা তার চেয়ে বেশি শক্তিশালী বেশ কয়েকজন জিনের সাহায্য নেয়। তারপরও কাজ না হয়, তারা বেদুইন জিনদের কাছে যায়, যারা মরুভূমিতে বাস করে দল বেঁধে। আরবের বেদুইনরা যেমন বিভ্রান্ত এবং আক্রমণাত্মক ছিল, এরাও তেমন স্বভাবের। তাদের মধ্যে যারা প্রবীণ তারা অনেক আক্রমণাত্মক এবং শক্তিশালী, তার মায়া জাদু জানত। সেই বন্দি জিনদের আত্মীয়রা তাদের সাথে চুক্তি করে এখানে তাদেরকে নিয়ে এসেছে। সেই বেদুইনরা তার 2 জন ঘনিষ্ঠ বন্ধুকে ঘুমের মধ্যে ভয় দেখিয়ে মেরে ফেলেছে। তার আগে তারা জেনে গিয়েছিল কোথায় কোথায় সেই বোতলগুলো পোতা আছে। তারা সব জায়গার বোতল তুলে ফেলতে পারলেও কিছু বোতল তুলতে পারেনি, যেই বোতলগুলো তাদের ঘরের মাঝখানে কোথাও পোতা আছে। যে কোনো কারণে তারা তুলতে না পেরে পীরকে এখন জোর করিয়ে সেই বোতলগুলো উদ্ধার করার চেষ্টা করছে। আর পীর এবং পীরের পরিবারের সাথে যা হয়েছিল আসলে তা ছিল মায়াজাল। তারা তাদের চোখে জাদু করে এক একজনকে এক একটি দেখাচ্ছিল। তারা যদি চায় আমরা তাদের সাহায্য করব এবং যা করা দ্রুত করতে হবে। আমির সাহেব অপেক্ষা করতে বলেন এবং জাহিদ ভাই তখনই তার মেয়ের জামাইকে সবকিছু বলে ফোনে এবং তারা নিজেরাই আলাপ আলোচনা করে রাজি হয়। ওকে, এবং কিছু বিষয় এখানে আমি মেনশন করছি না, যেসব জিনিসগুলা মেনশন না করার মতো আর কি। তো জাহিদ সাহেবের আমির সাহেবকে তাদের রাজি হওয়ার কথা বলার পর জাহিদ ভাইকে বলেন যে একদিন পর চলে যেও, তুমি আসো এখানে। এবং জাহিদ ভাইয়ের আমির বলে যে তুমি রোজা রাখবে সেদিন, তোমাকে একাই যে সেই পীরের বাড়ি থেকে বের করে আনতে হবে। জাহিদ ভাইয়ের আমির তাকে বলছে এবং জাহিদ ভাই বলে, আমি যদি একা যাই তবে তো আমার ক্ষতি করতে পারে। তো জাহিদ ভাইয়ের আমির বলেন যে তোমাকে একাই যেতে হবে, শরীর বন্ধ করে যাবে, মন শক্ত রেখে যাবে, সেই পীরকে বের করে আনতে হবে। তিনি জাহিদ ভাইকে কিছু জমজমের পানি দেন এবং একটা ছোট্ট বোতলে দেন এবং বলে দেন সেখানে যাই কিছু হোক না কেন জাহিদ ভাইকেই বের করে আনতে হবে ওই পীর সাহেবকে। রাত হলে উনি আসবেন এবং তার সাথীদের নিয়ে। তো জাহিদ ভাই একদিন পর সেখানে যায়, তার পরিবারের সাথে কথা বলে। আগেও জাহিদ ভাই বলেছেন যে জাহিদ ভাই যা বলেছিল যে জাহিদ ভাই দেখলে বোঝে মানুষের অবস্থা কি, সেই এলাকার অবস্থা কি, সেই বাড়ির অবস্থা কি। কারণ যেই ধরনের কাজ জাহিদ ভাই করে তা দেখলে মনে হবে জাহিদ ভাইকে দিয়ে হবে না এটা।
হঠাৎ করে একটা ধাক্কা লাগে, সেই ধাক্কাটা তারা খায় জাহিদ ভাইকে দেখে, এবং তারা কিছুটা কানাঘুষা করছিল জাহিদ ভাইকে নিয়ে, যাতে জাহিদ ভাই তাদের চেহারা দেখেই বুঝতে পারবে যে ঘটনা খারাপ এই জায়গায়। এবং জাহিদ ভাই তাদের চেহারা দেখে বুঝতে পারছিল যে তারা বুঝে গেছে জাহিদ ভাই এখানে আসছে এবং জিনিসটা খারাপ হতে পারে। তো জাহিদ ভাই আমির সাহেবের কথা মতো পীরের এক মুরিদের সাহায্য নিয়ে সেই বাড়ির সামনে যেয়ে দাঁড়ায়। সত্যি বলতে মনে মনে ভয় লাগছিল না জাহিদ ভাইয়ের, এবং কোনো জিনিসের মুখোমুখি যে এর আগে হয়েছিল এটা থেকে এমন একটা ভয় লাগছিল না। জাহিদ ভাই শরীর বন্ধ করে সেই বাড়িতে ঢোকে, দেখতে পায় ঘর ভর্তি ব্যাঙ এদিক ওদিক লাফাচ্ছে। বিকেলের আলোতেও অন্ধকার লাগছিল। জাহিদ ভাই কিছু শব্দ শুনতে পায় গুনগুনানোর। জাহিদ ভাই অনুভব করছিল কিন্তু ভয় পাচ্ছিল না, এবং ঘরের ভেতর ঢুকে দেখে যে পীর সাহেব বসে আছে, কালো টি শার্ট লুঙ্গি পরে চেয়ারে হেলান দিয়ে কি যেন পড়ছে। জাহিদ ভাই ডাকলো, পীর সাহেব, আমি জাহিদ, ঢাকা থেকে এসেছি, আপনাকে এখান থেকে আমার সাথে যেতে হবে। উনি উত্তর দিলেন না। জাহিদ ভাই পীর সাহেবকে বলে, আবার ডাক দিলে তিনি বলেন, কাকে আপনি কি কাউকে চাচ্ছেন? তো জাহিদ ভাইয়ের পরিচয় দিয়ে আবার বলে, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। উত্তর এলো, তুমি ভুল জায়গায় এসেছো, পীর এখানে নেই, সে চলে গেছে। জাহিদ ভাই ততক্ষণে বুঝে গেছে যে জাহিদ ভাইয়ের আমির সাহেব বলেছিল যে এখানে একাই সবকিছু বের করতে হবে পীরকে, কারণ পীরকে তারা বশ করে রেখেছিল। তো জাহিদ ভাই জানতে চাইল, পীর তাহলে কোথায়? উত্তর আসে, পীর নরকের আগুনে পুড়ছে। এই সময় জাহিদ ভাই খেয়াল করলো সেই ঘরের পরিবেশটা বেশ ভারী হয়ে উঠছে। জাহিদ ভাই তার কাছে যেয়ে দেখতে পায় অনেক বড় একটা গর্ত খুঁড়ে রাখা, আর অন্ধকারে বুঝাই যাচ্ছিল না গর্তটা, এবং কিছুই বোঝা যাচ্ছিল না আশেপাশের। ভাই দেখতে পেল অনেকগুলো কালো কাপড় পরা জিনরা জাহিদ ভাইকে ঘিরে রেখেছে। জাহিদ ভাই ভয় পেল, এখন আস্তে আস্তে ভয় পাচ্ছে, কিন্তু সাহস তখনও হারায়নি, শরীরে মনে একটা জোর পাচ্ছিল। তখন জাহিদ ভাই চোখ বন্ধ করে সেই ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে এসে দাঁড়ায়, এবং আচমকা জাহিদ ভাই পুরো বাড়ির চারিপাশটা বন্ধ করে দেয় জমজমের পানি ছিটিয়ে, এবং পকেট থেকে একটা রিং বের করে জাহিদ ভাইয়ের হাতের আঙ্গুলে পরে। এই রিং জাহিদ ভাই তখন হাতে পরে যখন তার কাছে মনে হয় এটা জাহিদ ভাই পরা দরকার। তখন জাহিদ ভাই চিৎকার করে তাদের নমরুদের ফেরাউনের পরিণতির কথা বলতে থাকে। পীরকে জাহিদ ভাই ধরে হাতের রিং তার কপালে চেপে ধরে, এবং সূরা একটা কিছু আয়াত পড়তে থাকে, এবং টেনে হিচড়ে সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসে। যখন তাকে বের করে আনে তখন অসংখ্য ব্যাঙ সাপ জাহিদ ভাইয়ের উপরে এসে পড়তে থাকে। অনেক কান্না চিৎকারের শব্দ জাহিদ ভাই শুনতে পাচ্ছিল, এমনকি দানবীয় বিভিন্ন কথা। শব্দগুলো জাহিদ ভাইয়ের কানে আসলো। আল্লাহর উপর ভরসা রেখে তাকে বের করার পর জাহিদ ভাই সেই বেদুইন জিনদের উদ্দেশ্য করে বলে, আর কিছুক্ষণ পর আসবো আমি আবার ফিরে, অপেক্ষা করো। আর তখন জাহিদ ভাই দেখতে পাচ্ছিল সেই বাড়ির ঘরের দরজা জানালায় কালো কাপড় দিয়ে মাথা ঢেকে রাখা অসংখ্য জিনকে তার লানত করছিল জাহিদ ভাইকে, এবং হুমকি দিচ্ছিল। তাদের মধ্যে একজনের চোখে চোখ পড়ে যায় জাহিদ ভাইয়ের, সেই চাহনির ব্যাখ্যা দেওয়া জাহিদ ভাইয়ের পক্ষে সম্ভব না। জাহিদ ভাই পীরের হুঁশ ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এখানে অনেক কথা ছিল যা প্রাসঙ্গিক না, জাহিদ ভাই সেগুলি লেখেনি। মাগরিবের পর জাহিদ ভাইয়ের আমির সাহেব দূর থেকে ইশারা দিয়ে জাহিদ ভাই সেই বাড়িতে যেতে বলে। জাহিদ ভাই সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, এবং এই সময় অনেক কিছু হাড়ি পাতিল বাসন গ্লাস জাহিদ ভাইয়ের দিকে ছুঁড়ে মারছিল কে যেন, এবং লানত করছিল, অভিশাপ দিচ্ছিল, বদ দোয়া দিচ্ছিল। এটা আরবের লোকদের স্বভাব ছিল, এখনো আছে। তারা যা যা ছুঁড়ে মারছিল তা জাহিদ ভাইয়ের কাছে এসে পড়ছিল। বিরক্ত হয়ে জাহিদ ভাই একটা মাটির ঢিল ছুঁড়ে মারে সেই বাড়ির ঘরের দিকে, আর তখনই সেই বেদুইনরা ছোড়াছুরি থামিয়ে দেয়। কিছুক্ষণ পর জাহিদ ভাইয়ের আমির সাহেব আসেন সেখানে। তার সাথে ছিলেন বেশ কয়েকজন সাথী, জাহিদ ভাই আমিরের সাথী আর কি। তো জাহিদ ভাইকে কোরআন শরীফ হাতে দিয়ে কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এবং জাহিদ ভাই সেই ঘরে প্রবেশ করে। যখনই আমির সাহেব তাদের সাথীদের নিয়ে প্রবেশ করেন, তখনই যেভাবে বানর আর হনুমানরা হু হু করে শোরগোল করে, সেভাবে শোরগোল শুরু করে দেয় তারা। জাহিদ ভাইয়ের আমির সাহেবের সাথে যারা ছিল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বললেন, একটা সূরার মতো দুয়ার মতো বললো, জিনদের ভাষায় এর মানে হলো, হুকুম দিচ্ছি চুপ হয়ে যাও। কিছুক্ষণ পর সব চুপ হয়ে গেল, এবং জাহিদ ভাই কোরআন থেকে একটা সূরা পড়ে ধীরে ধীরে পড়তে লাগলো, এবং শুনলো যে জাহিদ ভাই আমির সাহেবকে বলতে, তাদের নেতাকে ডাকতে, এবং সেই নেতা যেখানে আসে কালো কাপড়ের মাথায় ঢাকা। জাহিদ ভাই শুনছিল আমির সাহেব সেই জিনদের নেতাদের কথা, এখান থেকে যেতে হবেই, এবং আপনার সাথে কোনো রকমের আলোচনা করা হবে না, কোনো ধরনের নেগোসিয়েশন হবে না। যদি আপনারা যেতে না চান তাহলে সসম্মানে যেতে না চান তাহলে যা হবে তার জন্য কোনো দায়ভার আমরা নিতে পারবো না।
আপনি সীমানা রেখার নিয়ম কানুন ভঙ্গ করে এখানে এসে ইনসানের ক্ষতি করছেন। তো সেই বেদুইন নেতা বলে, আমরা এসেছি চুক্তির মাধ্যমে এবং সেই চুক্তি মূল্য তারা পরিশোধ করেছে, আমাদের তাদের স্বজনকে মুক্ত করতে হবে, এর ব্যতীত আমরা যাব না। আমির সাহেব তখন বলেন, আচ্ছা তাহলে একজনকে বাড়ির বাইরে পাঠিয়ে দিন, পরিস্থিতির বিবেচনা করে আসুক এবং যারা চুক্তি দিয়েছে তাদেরকে নিয়ে আসুক। বেদুইন নেতার নির্দেশে একজন বাইরে যায় এবং যে সাথে করে চুক্তি যারা করেছিল তাদের নিয়ে আসে। জাহিদ ভাই শুনতে পায় আমির সাহেবকে বলতে, এখনই এই চুক্তি বাতিল করো বেদুইনদের সাথে, তোমাদের স্বজনদের আমরা খুঁজে বের করে মুক্তি দিয়ে দেব। তোমাদের স্বজনদের নিয়ে কারোর ক্ষতি না করে এক নিঃশ্বাসে যত দূর পারো ততটুকু অঞ্চল, মানে যতটুকু দূরে চলে যাও, একে প্রবেশ করতে পারবে না এর ভেতরে। মানে যদি তারা এক নিঃশ্বাসে 1 কিলোমিটার দূরে যেতে পারে তবে সেই দূরত্ব পর্যন্ত তারা আসতে পারবে পরবর্তীতে, এর বেশি আসতে পারবে না। তো জাহিদ ভাই তার প্রসিডিউর শেষ করে ততক্ষণে এখানে অনেক কথা হয়েছিল যা লেখা সম্ভব হয়নি। 6 ঘন্টা ধরে আলাপ আলোচনার পর বেদুইন নেতা চলে যায়। বেশ কয়েকজন রক্তটা বেদুইন জিন যেতে না চাওয়ায় তাদের উপর জমজমের পানি ছেটানো হয় এবং সেই রাতে সেই বাড়ি থেকে বেদুইনরা চলে যায়। পরদিন থেকে সেই পীরে তার বাসায় আর কোনো ধরনের সমস্যা ছিল না। বেদুইনরা চলে যাওয়ার পরদিন সন্ধ্যার পর জাহিদ ভাই এবং জাহিদ ভাই আমির সাহেব সেই বাসায় ঢুকে পীরের মেয়ের জামা এবং 2 জন মুরিদকে নিয়ে জাহিদ ভাই আমির সাহেবের নির্দেশ মোতাবেক আরও 6 ফুট গর্ত করে 34টি বোতল পাওয়া যায়, যার মধ্যে 7টি ভাঙা ছিল। সেই বোতলগুলো তুলে বড়ই পাতা সিদ্ধ পানি দিয়ে ধুয়ে রেখে দেওয়া হয় এবং জাহিদ ভাইয়ের সামনেই এখানে আরও কিছু প্রসিডিউর শেষ করে কিছু জিনিস পরে 90 বার ফু দেওয়া হয় এবং রাত 3টার দিকে বোতলবন্দি জিনদের আত্মীয়রা আর ক্ষতি করবে না এবং ক্ষতির ষড়যন্ত্র করবে না এই বিশ্বাস দিয়ে বেদুইনরা সেই বাড়ির ভেতর থেকে 8টা বড় গর্ত খুঁড়েছিল পীরকে দিয়ে, সেই গর্তগুলো ভরিয়ে দেওয়া হয় এবং 10-12 দিন পর পীর সাহেব তার পরিবার সহ সেই বাড়িতে ফিরে আসে এবং সেই আগের মতো তিনি তার দরবার খুলেন এবং তার পরিচালনা শুরু করেন। কিন্তু তফাৎ ছিল একটাই, তিনি আর কোনো রকম ঝাড়ফুঁক করতে পারবেন না এবং করবেন না। পীর জানতো যে একদিন তার ক্ষতি হবে, কারণ জিনদের বন্দি করবে, তার স্বজনরা বসে থাকবে এমন তো হবে না। তাই সেই প্রতিদিন তাবিজ পুঁতে দিত এবং জাহিদ ভাইয়ের এই কাহিনীগুলোকে বাঁচার জন্য আর কি। তো এইটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নাদির তানোর থেকে। নাদিরের মামা বাড়ি হচ্ছে মানে নানা বাড়ি তানোর এবং সেখানকার কোন একটা গ্রামে তাদের বাড়ি এবং বেশ সুন্দর একটা জায়গা, সুন্দর একটা গ্রাম, সুন্দর প্রকৃতি ঘেরা। আর দেখে নাকি বেশ ভৌতিক লাগার কারণ আছে, কারণ রাতের বেলা বেশ রহস্যময় একটা চেহারা ধারণ করে সেই গ্রামের। নাদির বর্তমানেও গিয়ে সেখানে মনে হয় যে তার কাছে মনে হয় যে অনেকটাই মানে সেই গ্রামের ভাবটা রয়ে গেছে, যদিও অনেক গ্রাম অনেক চেঞ্জ হয়ে গেছে। অনেক গ্রামে গেলে এখন শহুরে একটা ভাব চলে আসে। নাদির এখনো তার নানা বাড়িতে গেলে সেরকম একটা ফিল পেয়ে যায়, কারণ মূল বাস স্ট্যান্ড থেকে তার নানা বাড়ির দিকে যে রাস্তাটা গেছে সেটা একটা খালের পাশ দিয়ে গেছে এবং একদম চিকন একটা পায়ে চলা পথ। এক পাশে গেলে বেশ বড় বড় ভিটা দেখা যায় এবং সেই ভিটাগুলো পুরনো ভিটা, সেখানে গাছপালা আছে অন্যরকম এবং ভয়ঙ্কর। এবং সেই ভিটার মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা নিয়েও যাওয়া যায়, মানে কেউ যদি ওই ভিটার উপর দিয়ে চলে যায়, মানে কেন যে ওই ভিটাটা পড়ে আছে, এখনো পড়ে আছে, নাদির বলছে যে ওই ভিটা এখনো মানুষজন কেউ ওখানে যায় না, এখনো পড়ে আছে কেন কেউ জানে না, কারণ এইসব জায়গা কিন্তু খালি থাকে না। এখন গ্রামে হোক যেখানেই হোক সেখানে মানুষজন একটা নিয়ে নেয়, তো ওই ভিটা পড়ে আছে। ওইটার উপর যে শর্টকাট নিয়ে আসা যায়, ওখান দিয়ে আসলে পরে নামলে এই পাশে ভিটা যেখানে শেষ হয়ে গেছে সেইখানে এখন আর নাই। যেই ঘটনার সাথে সম্পৃক্ত যেই জায়গাটা সেটা ছিল একটা বাসা ছিল, সেইটাও একটা পরিত্যক্ত ভিটার মতো, সেটার ওইখান থেকে গাছপালা ছিল অন্যরকম। তো কেউ ওইখানে যেত না, ভয়ে পাই মারাইতো না ওই ভিটারে। তো সেই ভিটার পাশ দিয়ে নাকি রাস্তাটা বের হয়ে আবার যে নর্মাল রাস্তাটা খালের পাশ যাচ্ছে ওটার সাথে মিলছে এবং সেদিক দিয়ে যে মোড় নিয়ে গেলে যেই রাস্তাটা পড়ে সেটা একটা লম্বা রাস্তা, দুই পাশে গাছ আর মানে গাছ লাগানো রাস্তা দুই পাশে, এবং পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, মানে অনেক দূর পর্যন্ত চাষাবাদের জায়গা শুধু, এবং এত বেশি বড় যে দূরের যে অন্য জায়গার যে রাস্তা ঘুরে গেছে দূরে সেটা একদম ছোট্ট রেখার মতো লাগতো দুই পাশের মানে রাস্তা দুইটা। তো এরকম, এবং সেখান থেকে সোজা গেলে পরে এক সময় ওই রাস্তা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার এরকম পায়ে চলা পথ দিয়ে যেতে হতো তার নানা বাড়ি। তো যাই হোক, পায়ে চলা পথ বলতে মানে ওখান থেকে চলতো রিক্সা ভ্যান এগুলো চলতো। তো এখন পর্যন্ত সেখানে নাকি ওই যে ব্যাটারি চালিত রিক্সা ওইভাবে চলে না, যেভাবে চলার কথা অন্যান্য জায়গায় যেরকম ভিড় হয়ে গেছে ওরকম না। তো
তো যাই হোক, তো এই ঘটনা যেটা সেটা হচ্ছে 90s ঘটনা, 90s মাঝামাঝির দিকে, 90s মাঝামাঝির দিকে তার মামার সাথে, তার মামার নাম শাহিন, তার সাথে ঘটছিল। নাদিরের মামা গেছিল তাদের বাসা থেকে শহরে আর কি, শহরে বলতে তাদের যে ওখানে জেলা শহর, সেখানে গেছিল কোর্ট কাচারির কাজে। তো সেখানে গেছে সকাল, মানে একদম আর্লি সকালে চলে গেছে, সেখানে যে কাজকর্ম করছে, কোর্টের তো বেশ মানে বিভিন্ন কাজে লেট হয়, সেগুলো করছে, ওখানে খাওয়া দাওয়া করছে, ওখানেই দিন কাটাইছে এবং তার পরিচিত আত্মীয়র সাথে। এবং কাটায় যখন সে রওনা দিয়েছে কাজ শেষ করে, তখন একদম বিকাল। তো সেই পড়ন্ত বিকালে নাদিরের মামা আত্মীয়র কাছ থেকে বিদায় নিয়ে, সেখানে টেম্পো চলতো, এরকম বড় বড় টেম্পু, মানে অনেকটা ওই যে সেই সময়কার বেবি ট্যাক্সির মতো দেখতে, পিছনে লম্বা জায়গা বসার দুই পাশে। তো সেটাতে উঠে বসছে এবং সেটা রওনা দিল তাকে নিয়ে, তাদের উপজেলায় নিয়ে আসবে। সে উপজেলার থেকে আবার তাকে নেমে ওইখানকার থেকে গ্রামের রাস্তা ধরে আসতে হবে। ওখানে ভ্যান পেলে ভালো কথা, কিন্তু ওই যে রাস্তা যেটা বলছি পায়ে চলা রাস্তা, ওইসব জায়গায় আবার ভ্যান চলে না, বেশিরভাগ টাইমে হেঁটে আসতে হয়। চলে ভ্যান চলে, কিন্তু আসতে চায় না আর কি ভ্যান। তো যাই হোক, তার মামা উঠে বসছে টেম্পোতে এবং টেম্পো আসলো যথাসময়, তখন অলরেডি সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, এরকম সময় এসে টেম্পো নামলো তাদের এখানে। তো মানে একদম অন্ধকার হয়ে আসতেছে। তো বাজার ওইখানে ছিল, উপজেলা ওখানে যে বাজার ছিল, তো বাজার গোটায় বসবে। তো নাদিরের মামার শখ হলো, শাহিনের শখ হলো যে সে মাছ কিনবে, তার খুব শখ মাছের বাজারে। এবং গ্রামের যে নিজস্ব বাজার, সেটার ভিতরে সাধারণত ওই যে তার পছন্দ মতো মাছ সবসময় পাওয়া যায় না। তো নাদিরের মামার শখ ছিল একটা চিতল মাছ কিনবে সে, তো সে অনেকদিন ধরে চাচ্ছে। তো আজকে যেহেতু বেরিয়েছিল এবং শহরে কাজ শেষ, তাড়াতাড়ি আসার সময় চিন্তা হলো একটা ঢুমারি দেখি উপজেলা বাজারে চিতল মাছ আছে নাকি। তো ঢুকছে, এখানে বাজার মোটামুটি একটু জমজমাট, কিন্তু এই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে নাই, মানে বাস টাস প্রায় শেষ, সব দোকানে দেখে ঝাবি টাবি গোটায় ফেলতেছে। তো ওইখানে যে খুঁজতে দেখলো যে একটা কর্নারের দোকানে সেখানে বড় মাছ রাখা আর কি। জিজ্ঞেস করলো চিতল আছে নাকি, বলে নাই। তো বের করতে রুই দেখাইলো লোকটা, একটা বরফের মধ্যে রুই আছে, বেশ বড় সাইজ, নিবে নাকি। তো নাদিরের মামার একবার ইচ্ছা ছিল নিবে না, কারণ রুই মাঝে মাঝে উঠে, তাদের গ্রামেও পাওয়া যায়। তো এই রুইটা জানি তার কেন পছন্দ হইলো, মানে একটু বড় সড়ো সাইজ, প্রায় 7-8 কেজি ওজন হবে এরকম। তো এরকম হঠাৎ করে তো পাওয়া যায় না। তো সেই লোকের সাথে একটু দামাদামি করলো, দামাদামি করতে করতে লোকটা দিবে না, সে দাম খুব কম বলছে আর কি। যাই হোক, দিয়ে দিল তার এক সময় দিল। তো সে বলতেছে যে আপনার কাছে ব্যাগ আছে নাকি, তো বলে যে ব্যাগ তো নাই। তো বলে তাহলে আমার কাছেও কিছু নাই, আপনার দোকানের মধ্যে ব্যাগ নেই, প্লাস্টিকের ব্যাগ আছে ওটাতে। তখনকার সময় প্লাস্টিকের ব্যাগ বেশ চলতো আর কি, ব্যাগ এরকম ধরারই ব্যাগ ছিল। বলে প্লাস্টিকের ব্যাগে এত বড় মাছ হাঁটবে না। তো লোকটা বললো যে আচ্ছা, কেটে দিতে চাইছিল, লোকটা বলছে কেটে দিব নাকি। তখন সে বলছে না, কেন বাড়িতে আস্ত নিয়ে যাবে, সৌন্দর্যটাই। তো সে বললো যে তাহলে ঈদে বেঁধে দেন, সুতলি দিয়া। তো সুতলিতে বেঁধে দিল, সেই মাছ নিয়ে সে রওনা দিল নাদিরের মামা শাহিন। তো সে হেঁটে মাছের বাজার থেকে বের হয়েছে, তখন সে খুঁজতেছিল যে কোথাও ছালার ব্যাগ ট্যাগ পাওয়া যায় কিনা। দেখ ছালার ব্যাগ ওখানে নাই, বন্ধ হয়ে গেছে দোকানপাট বেশি, মানে সন্ধ্যা হয়ে গেছে একদম, মানে বন্ধ, সন্ধ্যা বন্ধ হয়ে যাচ্ছে। বাইরের দিকে 2-1টা দোকান, পান রূপারে এগুলো খোলা। তো সে বের হয়ে এসে সে ভ্যান খুঁজতেছে, 3 চাকার ভ্যান। তো একটারে পেলো, সেই ভ্যান তাকে এনে ওই যে তাদের মূল যে এখান থেকে মানে মাটির রাস্তার মতো হয়েছে, ওইখানে নামাই দিবে, এরপর যাবে না। তো সে ওই পর্যন্ত নিয়ে আসলো ভ্যানে। তো ভ্যানওয়ালা জিজ্ঞেস করতেছে বারবার যে মাছ কোত্থেকে নিলেন, কি অবস্থা, এরকম খোলা মাছ নিয়ে মানুষ আসে নাকি, ব্যাগে ভরে নেবেন না, আমার এখানে নোংরা হয়ে যাচ্ছে। তো সে চিল্লাচিল্লি করলো ভ্যানওয়ালার সাথে, তো তোমার কি হয়েছে, তুমি ধুয়ে ফেলবা এটা কি, তোমার তো মানে বুঝলো ভ্যানওয়ালা একটু ডিমান্ড করছে তার কাছে, তার একা নিয়ে যাচ্ছে তো এমনি ভাড়া বেশি নিবে। তো সে বললো দিব না, তোমার টাকা বেশি ভাড়া দিব না, পরিষ্কার করে নিয়ে অসুবিধা নেই, কেন মাছ থেকে তো পানি পড়ে। তো যাই হোক, এক সময় সে ওই মাটির রাস্তার কাছে তাকে এনে ভ্যানওয়ালা নামাই দিল। তো তিনিও নেমে গেলেন টাকা দিয়ে। তো নামার পর ভ্যান কিন্তু দ্রুতই সরে গেল ওখান থেকে। তো তিনি ঘড়ি দেখলেন যে রাত 9:30 বাজে, মানে মোটামুটি ভালোই রাত। তো তিনি হাঁটা ধরলেন, কেউ নাই আশেপাশে, একদম প্রকট ঝিঝি পোকার ডাক। তিনি আসতেছেন, তো হাতের বাদিকে তার ওই খালটা পড়ছে, খালটা দেখা যাচ্ছে, খালের ওই পারে গাছগাছালি, এই সত্যি বেশ বাতাস চলতেছে, কারণ মানে তখন গ্রীষ্মকাল, বাতাস চলতেছে। আর মানে একদম নিশুতি, একটা নৌকাও নেই খালের মধ্যে। সাধারণত মাঝে মাঝে দেখা যায় 2-1টা নৌকা মাছ ধরে বসে বসে, এখান থেকে নৌকাও নেই। নৌকা যেগুলো আছে পাড়ে উঠায় রাখছে, আর পুরা রাতের নিস্তব্ধতা পেয়ে বসছে। 9:30টার সময় বলছে গভীর রাত, আর ডান দিকে গাছগাছালির করতে অন্যরকম লাগতেছে। তো শাহিন খুব মোটামুটি বেশ সাহসী মানুষ ছিলেন, তিনি এগুলো নিয়ে এত চিন্তা করতেন না, ভূত প্রেত নিয়ে এত ভয় পাইতেন না। নাহলে এত বড় মাছটা তিনি ক্যারি করে আসতেন, হাত ব্যথা হয়ে যেতেছে, সুটলিতে হাত কেটে যাচ্ছে, এরকম 3-4টা করে পেঁচাই দিছে, তো ধরছে উনি, কেটে যাচ্ছে। তারপর ভয়ও লাগে, মাছ জোরে জোরে ঝাঁকি খায়, এরকম বড় মাছ উঁচা করে রাখতে হয় একটু, কারণ লেজ বাড়ি খেয়ে যায় নিচে এরকম। এই অবস্থায় হাঁটতেছে, তার কাছে অসহ্য লাগতেছে, মানে এটা নিয়ে এরকম পার হইতে, মানে এই ভারটা এবং মাছটা নিয়ে। তার মধ্যে এই যে
পেড়া কেন নিলাম আমি, এগুলো ভাবতে ভাবতে যাচ্ছে। আবার একবার হচ্ছে কাটায় নিলে ভালো হতো। তো এরপর হাঁটতে হাঁটতে যখন সামনে চলে আসছেন, তিনি দেখতেছেন এই জায়গাটা হচ্ছে ওই যে অল্টারনেটিভ ভিটার ওখান থেকে যাওয়ার জন্য যে একটা রাস্তার কথা বলছিলাম, যেটা অল্টারনেটিভলি যাওয়া যায় আর কি, শর্টকাট। ওদিক দিয়ে হেঁটে গেলে মানে একটু তাড়াতাড়ি এই রাস্তাটা পার হয়ে ওই পাশে নামা যায়, কাছাকাছি যে রাস্তা যেখানে শেষ হয়েছে ওই জায়গায়। কিন্তু এই রাস্তার শর্টকাট দিয়ে যেখানে নামছে ওইটাই কিন্তু মানে মূল জায়গাটাও তো, ভিটাটাও একটু ভয়ের, কারণ ওই পাশে কতগুলা ফাঁকা ফাঁকা জায়গা আছে, ওগুলোর মধ্যে বাড়িঘর ছিল, এখন থাকে না কেউ, কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ। আর ওই পাশে নামার সময় যে জায়গাটা, ওইটাও একটা পরিত্যক্ত বাড়ি। কিন্তু মানে শাহিন কখনো দেখেন নাই, তিনি জান নাই, বাট তিনি শুনছেন এই পরিত্যক্ত বাড়ি একসময় থাকতো মানুষ, এখন থাকে না, মানুষ ভয় পায় ওই জায়গায় গেলে, এটা শুনছে সে। তো তারপরও তার মাথায় চিন্তা আসলো যে আমি যদি শর্টকাট দিয়ে ঢুকে যাই তাহলে আমি হয়তো অনেকখানি রাস্তা সেভ করব, সময় বেঁচে যাবে আমার। যাবো কি যাবো না, আবার হাতে একটা মাছ আছে, এইটা চিন্তা করতেছে। গ্রামের মানুষের ভয় পায়, ভূত প্রেতের ব্যাপার স্যাপার থাকি, আর সেই 90s তারও আগে। তো এরকম দুই রকমের চিন্তা করতে করতে, আর এদিক দিয়ে গেলে সেই খালের পাড়ে দিয়ে যেতে হবে। তো এক সময় সে চিন্তা করলো আমি ঢুকে যাই ওই শর্টকাট দিয়ে। তো সে সুন্দর করে শর্টকাট রাস্তায় উঠলো, এটা একটু উঁচু, এরকম ঘুরে যায় আর কি। তো সেইখানে উঠে হেঁটে হেঁটে যাচ্ছে সে। হাঁটতে হাঁটতে যে ঢুকলো যেখানে, এখানে গাছপালা আছে, বেশ গাছপালা। দেখলো যে এই গাছপালার মধ্যে দিয়ে এখান থেকে ছোট রাস্তা গেছে, ওখানে ধরো ওই যে পুরনো ঘর পড়ে আছে, ওই জায়গায় কেউ থাকে না, ওই জায়গাটা পুরো মানে পুরনো কারো ভিটা ছিল আর কি। ওই ভিটা এখন আর থাকে না কেউ, গাছগাছালি জন্মায় গেছে কেমন। এর মধ্যে দিয়ে যাচ্ছে তিনি, আবার তাকায় দেখছেন আরেকটা ভিটা আছে ওইখানে, এরকম কয়েকটা দেখে একদম সামনে যখন চলে আসছেন, মানে অনেক দূর রাস্তা, এরকম হাঁটছেন, কিন্তু ভয়ও লাগতেছিল, কারণ মাছটা হাতের মধ্যে। হ্যাঁ, মানে বেশ ভয় পাচ্ছিলেন যে মানে গ্রামে যেসব প্রচলিত কথা আছে, মাছ দিয়ে যা, এরকম কিছু শুনেন নাকি। তো উনি যখন চলে আসছেন, মানে এই ভিটার রাস্তাটা প্রায় শেষ, শর্টকাট রাস্তাটা শেষ, এই সময় তিনি বুঝতে পারলেন যে মানে হঠাৎ করেই মনে হলো যে বৃষ্টি শুরু হলো, টপ 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 করে জোরে জোরে ফোটা ফোটা পড়া শুরু করলো, মানে একেবারে হঠাৎ করে বৃষ্টি ঝরা শুরু করলো। আর তখনই মেঘ গুড় গুড় করে ডাকতেছে, মানে বৃষ্টিটা আগে পড়ছে, মেঘটা পরে হচ্ছে। তো মানে প্রচন্ড বিরক্ত হয়ে গেলেন শাহিন, তার মাথা এলোমেলো হয়ে গেছে নাদিরের মামার, আসছে। এবং তার আরেক হাতের মধ্যে বগলের তলায় তিনি একটা এরকম প্লাস্টিকের ফাইল বেচা রাখছেন, ওখানে কাগজপত্র আছে তার। মানে তার মন মেজাজ খুবই খারাপ হয়ে গেল যে এই কেমনে, হয়তো কাগজপত্রে কিছু হবে না, কেন প্লাস্টিকের ফাইল। তারপরও তিনি মানে খুব দ্রুত হেঁটে সামনে যাচ্ছেন, পানি থেকে গাছপালার পাতা কিছুটা সেভ করতেছে তাকে, এবং এর মধ্যে বাতাসও ছাড়ছে বেশ। তো শেষ মাথায় ভিটাটা যে উনি দেখলেন যে ওইটা চাল টাল আছে সুন্দর, মানে ঢাকা। তো বুঝলেন কে আছে না আছে আমার দেখা দরকার নেই, আমাকে যাওয়া দরকার। তো তিনি তাড়াতাড়ি যে ওই টিনের চালের নিচে দাঁড়াইলেন, এর মধ্যে বৃষ্টি হইতেছে, বৃষ্টির ছাট আসতেছে। তিনি তাকায় দেখতেছেন যে সামনের বৃষ্টিটা এত ঘন ভয়ে পড়তেছে যে পুরা দৃষ্টিসীমা ঘোলা হয়ে গেছে। আর দূরে মেঘ চমকাইতেছে, যে ওই যে খালটা ওইদিকে নিচু হয়ে গেছে, তো খালের ওই পাশটা এরকম উঁচা, মানে একটা অদ্ভুত লাগতেছে। দূরে মেঘ চমকাইতেছে, মেঘের মধ্যে দেখতেছে খালের পুরো অংশটা দেখা যাচ্ছে, আর ওই যে ছোট্ট ওই খালের উপর যে ব্রিজটাও দেখা যাচ্ছে এরকম। তো কিছুক্ষণ দাঁড়ায় আছেন তিনি ওখানে, বারান্দার উপর ঝমঝম পানি পড়তেছে, দুই এক জায়গায় ওই পাশে দেখলেন যে ওই 7 ফুট হয়ে গেছে চাল, ওইখান থেকে পানি পড়ে। কিন্তু চিন্তা করলেন কতক্ষণ দাঁড়ায় থাকবো। এই সময় তিনি ভেতরে ওই ঘরের ভিতরে শব্দ পেলেন, মানে একটা নারী কণ্ঠ, তাকে মানে বয়স্ক নারী কণ্ঠ যেরকম হয় সেরকম, যে ওইখানে দাঁড়ায় আছিস কেন, এখানে আয়, ভিতরে আয়। তো তিনি চিন্তা করলেন আরে এইখানে কি, এখানে থাকে নাকি, বয়স্ক কোনো মানুষ থাকে নাকি যে তাকে ডাকছে এরকম। তো কি চিন্তা করে তিনি আস্তে করে একটু উকি দিলেন ভিতরে। তো দেখে তার বুঝতেছেন না, অন্ধকার, তো অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে না। আবার যখন নাকি বাইরে বজ্রপাত চমকাইলো, আলো হইলো, আলোতে তিনি বুঝলেন যে একটা অবয়ব, বয়স্ক মানুষ, এই মিলি সেকেন্ডের জন্য বোঝা গেল একটা বয়স্ক মানুষের অবয়ব বসে আছে কোনায়, ঘরের মধ্যে তেমন কিছুই নাই মনে হচ্ছে একটা। তবে এটা বোঝা গেল যে ঘরে কোনার মধ্যে মাটির চূড়া টাইপের কিছু আছে, ওখানে বসে আছে। তো তিনি ওই যে বয়স্ক মানুষের একটা অবয়ব হালকা আলোতে বুঝতে পারছেন। তিনি এখান থেকে বলতেছেন যে কি চাচি, আমি তো এখানে বৃষ্টির জন্য দাঁড়াইছি, চলে যাব, বৃষ্টি থামলে চলে যাবো, অসুবিধা নেই। তো বলছে আয় ভিতরে আয়, আবার শুনতেছে মানে ওই কণ্ঠ, ভিতরে আয়। তো তিনি চিন্তা করলেন যে আর ডাকতেছে, এটা অভদ্রতা দেখায়। তিনি আস্তে করে ঢুকলেন, ঢুকে বলছে আলো নাই আপনার এখানে, কি ব্যাপার, অন্ধকারে এভাবে বসে আছেন কেন? বলে আলো জানবো, তুই বয়, এখানে বয়। কি কিনেছে হাতে, কি এটা, মাছ? তো শাহিন অনিচ্ছা সত্ত্বেও বলতেছেন হ্যাঁ মাছ। তো তার কাছে অবাক লাগতেছে যে বয়স্ক মহিলা অন্ধকারে এই মাছ কেমনে দেখতেছে এরকম আর এতভাবে। তো মহিলা কিন্তু বলছে আরে কি সুন্দর রুই মাছ রে, কতদিন মাছ খাই না। তারপর তিনি অবাক হয়ে গেলেন যে মহিলা এখান থেকে রুই মাছও ডিটেক্ট করতেছে, কতদিন মাছ খাই না, কি বলে। তার মনের মধ্যে একটা কু ডাক দিল আর কি, শাহিনের একটু ভয় লাগা শুরু করলো মধ্যে। ফট করে তিনি কানের কাছে শব্দ পেলেন, কেমন একটা মানে বাজে বোটকা গন্ধ, আর কানের কাছে একটা শব্দ।
মাছটা আমারে দিয়ে যা। একদম ওই মহিলারই কণ্ঠ, একদম তার কানের পাশে বলছে মাছটা আমার দিয়ে যা। তো শাহিন তাড়াতাড়ি মাথা ঘুরাইলেন, এরকম ফট করে তাকালেন, দেখলেন যে তার থেকে প্রায় 2 ফিট দূরে, মানে এখন কিন্তু আলো আধারিতে বোঝা যাচ্ছে, কেন বাইরের একটা আলো আছে আকাশের, যদিও বৃষ্টি হচ্ছে আকাশের আলো আছে, কিন্তু সে বোঝা যাচ্ছে যে একটা বয়স্ক মহিলা মনে হয়, কুজা টাইপের বসে আছে, তার থেকে 2 হাত ধরে হাত দিয়ে তার মাছটার গায়ে হাত বুলাচ্ছে এরকম। আর কথা বলছে যে তার কানের কাছে, সে বুঝছে যে মাথাটা তার কানের কাছে আনছিল, এর জন্য সে একটা বোটকা গন্ধ পেয়েছে। এবং এর মধ্যেই বজ্রপাত চমকাইল বাইরে, প্রচন্ড শব্দ হলো, এবং এই বিজলির আলোতে তিনি দেখলেন যে মহিলার সব চুল মনে হচ্ছে একদম সাদা, মহাসাদা, সোনের মতো সাদা, তিনি 1 সেকেন্ডে দেখতে পারছেন। আর এই বিজলির আলোতেই তার চোখে পড়ছে মহিলার মুখটা মনে হচ্ছে শত কুঞ্চনে ভরা, চোখের জায়গাটা মনে হচ্ছে ছানি পড়া এরকম। তো শাহিনের বুকের ভেতরে এমন ভয় করে উঠলো এই চেহারাটা দেখে, যে মহিলাটা আবার মুখটা মনে হয় বেজার করে রাখছে, ঠোঁট কেমন করে। তো সে মাছের এই সুতলিগুলো তো তার হাতে পেঁচানো ছিল, সে ওই সুতলি ধরে একটা লাফ দিল এই সাইডে, গেটের এই পাশে, না বলে সেই পাশে চলে আসলো। তার মাছও ছেঁচড়ায় তার সাথে আসতেছিল, সে দৌড় দিয়েছে দরজার বাইরে চলে যাবে, সে শাহিন দৌড় দিয়েছে দরজার দিকে। এই সময় মনে হয় তার মাছটাকে চেপে ধরছে এরকম করে হাত দিয়ে, মাছটা ধরে ফেলছে ভেতর থেকে, 2 হাত দিয়ে ধরে ফেলছে। সে বুঝতে পারলো যে 2টা হাত, এরকম বয়স্ক মানুষের হাত, এরকম কুচকুচানো, কুচকানো চামড়া, এরকম 2টা হাত চিকন চিকন ধরে বসছে মাছটাকে। তো শাহিন ওই সুতা ধরে টান মারছে, সে মাছ নিয়ে যাবে, কারণ অনেক টাকা দিয়ে কিনছে, সে টান দিয়েছে। তখন ওই টানের চোটে মাছের কানের কাছে, যে কানের ফুলকির কাছে যে সুতাটা দিয়ে বাঁধছে মুখে, ওই জায়গাতে ছিঁড়ে চলে গেল, পুরো জিনিসটা ছিঁড়ে চলে আসলো, মাছটাকে টেনে ভিতরে নিয়ে গেল ঘরের ভিতরে। তো সে ভয়ের চোটে আর কিছু চিন্তা করলো না, উদ্ভ্রান্তের মতো সে লাফ দিয়ে পড়ছে। পড়ে সে শুধু মেক শিওর করলো যে তার ফাইলটা আছে, যে তার এখানে, সে ওইটা নিয়ে সে দৌড়ানো শুরু করলো পানির মধ্যে দিয়ে, বৃষ্টির মধ্যে দিয়ে। এদিকে চরম বর্ষণ হইতেছে, সে দৌড়াতে দৌড়াতে ব্রিজ পার হয়ে পাশে চলে আসছে। তার দৌড় তো বন্ধ হয় না, একদম দৌড়াতে সে বাসায় এসে পড়লো। এক সময় বাসায় এসে প্রচন্ড ভয়ে, তখনও তার বুক কাঁপতেছে ভয়, সেটা কি দেখলো। এসে সে দরজা জোরে জোরে নক করছে, তার বাসার মানুষ দরজা খুলছে। খোলার পর তারে দেখে তো অবাক, যে এরকম অবস্থা কেন, পানিতে একদম ভেসে গেছে, কাদা মাটি লেগে গেছে একদম নিচে। আর তার ওই ফাইলও প্লাস্টিকের হতে বেঁচে গেছে পুরো ভিজা উপর দিয়ে। যাই হোক, তারে ঘরের মধ্যে নিয়ে তারে সবাই মুছলো টুসলো, এই শরীর টরি মুছে দিল। তো সে তখন বলল যে সে কি দেখে আসছে, এরকম বললো। তো নাদিরের নানা তখন অনেক বকাবকি করলো, যে তোমাকে কে বলছে ওই ভিটার মধ্যে দিয়ে আসতে, এমনকি তোমার রাতের বেলা ওইরকম মাছ নিয়ে আসতে বলছে কেউ দিক দিয়ে, ওই জায়গা ভালো না, তোমার জানো না তোমরা কেউ এত বছর এখানে কেন মানুষ হচ্ছে, অনেক কিছু বকা করে। যাই হোক, এগুলো শোনার পরে সে কি করবে, আর শাহিন বেচারা সে শুনে এগুলা। তো তারপরে রাতের বেলা নাকি নাদিরের মামার বেশ জ্বর আসে এবং বেশ অসুস্থ হয়ে যায়। তো তাকে মোটামুটি শুশ্রূষা করে, দোয়া কালাম পড়ে ফু দেয় তারা রাতের বেলা, এবং দিনের বেলা দেখা যায় জ্বরটা আরো বেড়ে যায়। তো পরবর্তীতে দিনে তাদের ওখানকার ওই যে মসজিদের হুজুর থাকে দিয়ে ঝাড়ানো হয়, যেটা সবাই করে আর কি গ্রামে নর্মালি। এবং ওই একই ব্যাপার, যে তাকে বলে রাতের বেলা এরকম মাছ নিয়ে কেন আসা যাওয়া করছে। তো এরপর থেকে নাদিরের মামা শাহিন রাতের বেলা চলাফেরা করতো না ওই জায়গায় কেন, গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করতে ভয় পেত। আর ওই স্পেসিফিক ওই এলাকাটায় সে এড়ায় চলছে, অনেকদিন যায় না ওইখানে। তো পরবর্তীতে মানুষের কাছে সে শুনছে যে ওই জায়গাটা ভিটাটা এমনি অনেকে পরিত্যক্ত জায়গা, ওখানকার অনেক মানুষ নাকি কোনো কারণে ভয় এখান থেকে চলে গেছে, এই জন্য ভিটাটাকে মানুষ বলে যে ওই জায়গাটা একটু ভয়ের। আর ওই যে বয়স্ক মহিলাকে দেখছিল, ওই জায়গায় নাকি একটা বয়স্ক মহিলাই শেষ পর্যন্ত থাকতো, তার পরিবারে আর কেউ ছিল না। সে কোনো মতে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে থাকতো, তার পরিবারের কেউ ছিল না। কিছু মানুষ তাকে সাহায্য করতো। সে বদরাগী হয়ে গেছিল অনেক। তা এক সময় সে আর কি তার স্বাভাবিকভাবে সে একসময় মারা যায়, এবং ওই ভিটাটা ওইভাবে রয়ে যায়। তো ওই ভিটাটাকে মানুষ ভয় পায় অনেক সময় গেলে, ওই ভিটাটা অনেক ভয় পেত। তো বর্তমানে ওই ভিটাটা নাই, বাট আগেও ছিল, আজ থেকে প্রায় 10 বছর আগে ওখানে ছিল। ওইখানে গেলে নাকি ওই পাশে মানুষ ভয় পেত, ওইখানে অনেকেই দেখতো ওখান থেকে বসে আছে ডাকছে। তো অনেকে বিশ্বাস করতো কোনো বদ জিন বা ওই যে পিশাচ আর কি জিন ওখানে হয়তো বাসা বাঁধছিল, মানুষকে ভয় দেখাইতো এরকম। এটাই হতো আর কি। তো এই ছিল নাদিরের ঘটনা। আমি রুমেল, আমার বাড়ির পাশেই ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে। তখন আমি খুব ছোট। যা ঘটেছিল 2003 সালে দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামে। এত বছর পরও সেই গ্রামের মানুষ আজও সন্ধ্যার পর ঘরের বাইরে পা রাখে না, কারণ তারা জানে কেউ এখনো ওখানে আছে।
দিনাজপুরের মধ্যে একটি ছোট্ট গ্রাম। এই গ্রামটি অন্যান্য গ্রামের মতো সাধারণ ছিল না। লোকমুখে প্রচলিত ছিল এখানে সন্ধ্যার পর কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তবে গ্রামের অধিকাংশ মানুষ এসব কথাকে কুসংস্কার বলে উড়িয়ে দিত। গ্রামের স্কুল শিক্ষক রফিক ও তার স্ত্রী লোবানা একমাত্র মেয়ে 10 বছরের ছোট্ট বেবিকে নিয়ে বেশ সুখেই ছিলেন। বেবি ছিল খুব চঞ্চল ও হাসি খুশি মেয়ে, কিন্তু একদিন স্কুল থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়ে যায়। গ্রামের লোকেরা পুরো বন জঙ্গল খুঁজে দেখলো, কিন্তু কোথাও বেবির কোনো খোঁজ পাওয়া গেল না। অবশেষে 3 দিন পর গ্রামের এক বৃদ্ধ এক বিকেলের শেষ প্রহরে তাকে দেখতে পান গ্রামের কুয়োর ধারে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই বেবি আর আগের মতো ছিল না। তার চুল এলোমেলো, চোখ দুটো ফাঁকা আর কালো হয়ে গেছে। কেউ তাকে ডাকলে সে কোনো উত্তর দিচ্ছিল না, শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল সামনের দিকে। এতদিন পর লোবানা মেয়েকে পেয়ে আনন্দিত হলেও মনের মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করছিল। বেবি আগের মতো কথা বলছিল না, হাসছিল না, এমনকি খেতেও চাইছিল না। এভাবেই কেটে গেল কয়েকদিন। হঠাৎ এক রাতে লোবানা মাঝরাতে ঘুম থেকে উঠে দেখলো বেবি নেই। সে চারদিক খুঁজতে শুরু করলো, কিন্তু তাকে কোথাও পেল না। অবশেষে দরজার পাশে ফিসফিস শব্দ শুনতে পেল। লোবানা ধীরে ধীরে এগিয়ে গিয়ে যা দেখলো তা দেখে তার শরীর শিউরে উঠল। বেবি দরজার সামনে বসে নিজের হাত দিয়ে মাটি আঁচড়াচ্ছিল। তার নখগুলো ভেঙে রক্ত বেরিয়ে আসছিল, কিন্তু সে কোনো ব্যথার অনুভূতি প্রকাশ করছিল না। লোবানা চিৎকার করে রফিককে ডাকলো। রফিক এসে বেবিকে ধরে বিছানায় নিয়ে গেল, কিন্তু মেয়েটির শরীর তখন বরফের মতো ঠান্ডা। তারপর থেকে প্রতি রাতে বেবি উঠে অদ্ভুত সব কাজ করতে শুরু করলো। কখনো রাতের 3টায় দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, কখনো আবার জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে সে ফিসফিস করে কিছু বলতো, কিন্তু তার কথাগুলো বোঝা যেত না। এক রাতে রফিক উঠে দেখলো বেবি বাসার ঘরের দেয়ালে কিছু লিখছে। আলো জ্বালাতে দেখা গেল দেয়ালে লেখা, আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও। গ্রামের একজন বৃদ্ধ যার নাম ফিরোজ এই ঘটনা শুনে রফিককে সতর্ক করলেন। তিনি বললেন, তোমার মেয়ে ফিরে আসেনি, যাকে তুমি বাড়িতে এনেছো সে বেবি নয়। রফিক ও লোবানা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু বেবির আচরণ দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। একদিন রাতে রফিক তার ঘুমের মধ্যে অনুভব করলো কেউ তার বুকে চেপে বসেছে। সে চোখ খুলে যা দেখলো তা দেখে তার রক্ত জমে গেল। বেবি তার বুকের উপর বসেছিল, তার মুখ বিকৃত হয়ে গেছে, চোখের মনি একেবারে সাদা। সে গলায় গলায় ফিসফিস করে বলল, বাবা, আমি তোমার মেয়ে নই। রফিক চিৎকার করে উঠে পড়ল, কিন্তু তখন বেবি আবার স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। পরদিন সকালে রফিক ফিরোজকে সব খুলে বলল। বৃদ্ধ বললেন, গ্রামের কুয়োর নিচে এক পুরনো দরজা আছে। সেই দরজা থেকে কোনোদিন কিছু বের হলে সেটাকে ফিরিয়ে না দিলে সর্বনাশ হবেই। রফিক আর লোবানা কেঁপে উঠল। বেবি যেদিন নিখোঁজ হয়েছিল সেদিনই সে কুয়োর ধারে দাঁড়িয়েছিল। তাহলে কি সে সেই দরজার ভেতরে গিয়েছিল? বৃদ্ধ বললেন, যদি ওকে ফেরত না দাও তাহলে খুব শিগগিরই তোমাদের সবাইকে নিতে আসবে ওরা। রফিক আর লোবানা সিদ্ধান্ত নিল তারা যেভাবেই হোক বেবিকে ফিরিয়ে দেবে। সেই রাতে রফিক, লোবানা এবং ফিরোজ গ্রামের কুয়োর কাছে গেল। তারা সেখানে কিছু প্রাচীন মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎই ঝড় উঠল, চারদিকের বাতাস ভারী হয়ে গেল। কুয়োর নিচ থেকে কেউ যেন চাপা গলায় হাসছিল। তারপরই বেবি উঠে দাঁড়িয়ে বলল, আমাকে যেতে দাও, আমি ওদের কাছে ফিরে যেতে চাই। লোবানা মেয়েকে ধরে কাঁদতে লাগলো, কিন্তু পা ক্ষান্ত বললেন, ও আর এখন মানুষ নেই। বেবি হাসতে হাসতে কুয়োর দিকে এগিয়ে গেল। হঠাৎ তার মুখ এক অদ্ভুত বিকৃত রূপ নিল। সে বলল, তোমরা দরজাটা খুলেছ, এখন অপেক্ষা করো, কারণ আমি একা আসিনি। সঙ্গে সঙ্গে কুয়োর নিচ থেকে শত শত হাত উঠে এলো এবং সবাই দেখতে পেল বেবি এর মতো দেখতে আরো অনেক কিছু উঠে আসছে। রফিক, লোবানা এবং ফিরোজ ভয়ে পেছনে সরে গেল, কিন্তু তখনই দরজা বন্ধ হয়ে গেল আর বেবির সহ সবকিছু অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে গ্রামে আর কেউ সন্ধ্যার পর বাইরে যায় না, কিন্তু মাঝে মাঝে কেউ কেউ দরজার বাইরে এক অদ্ভুত ফিসফিসানি শোনে, আমাকে ফিরিয়ে দাও। জানি না গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে, জানাবেন নিশ্চয়ই। পরের ঘটনায় চলে যাচ্ছি। নুরুল হক সাহেবের বাড়িটা দূর থেকে অনেকটা বাগান বাড়ির মতো লাগে। বিভিন্ন রকমের গাছ গাছালি দিয়ে চারদিক ঘেরা, সামনে পিছনে 2টা বড় পুকুর, 14 কামরা বিশিষ্ট একটা বড় আধুনিক দালান, যে দালানে মাত্র 5 জন মানুষ বাস করেন। নুরুল হক সাহেব, ওনার বউ, 10 বছরের ছেলে আসিফ, 7 বছরের মেয়ে সাবিনা এবং কাজের মহিলা জলিকার মা। নুরুল হক সাহেবের 5 ভাই, বাকি 4 ভাই পরিবার সহ বিদেশে থাকেন। উনিও একবার বিদেশে গিয়েছিলেন। ভাইরা চেয়েছিলেন উনিও যেন ওনার ফ্যামিলি নিয়ে বিদেশে ওনাদের মতো স্থায়ীভাবে থাকেন, কিন্তু ওনার বিদেশ ভালো লাগেনি, তাই দেশে ফিরে এসেছেন।
উনি প্রায়ই একটা কথা বলেন, ওনার বাড়ি ছাড়া অন্য কোথাও নাকি উনি শান্তিতে ঘুমাতে পারেন না। তাই উনি ওনার পরিবার নিয়ে দেশে স্থায়ীভাবে থাকেন। নুরুল হক সাহেব মানুষ হিসেবে কেমন সে সম্পর্কে কেউ কোনো সঠিক ধারণা দিতে পারে না। এক একজন এক এক কথা বলে, কেউ ভালো বলে, কে আবার খারাপ বলে। তবে ওনার সুনামের চেয়ে দুর্নামে বেশি প্রচলিত। একবার নাকি উনি ওনার বাড়িতে এক চোর ধরা হয়েছিল। সে চোরকে নাকি উনি নিজ হাতে জবাই করে ফেলেন। এলাকার মানুষদের ফিসফাস করতে শোনা যায় প্রতি মাসে নাকি ওনার বাড়িতে একটা আসর বসে, যেখানে মদের নেশা চলে আর বাজার থেকে মেয়েদের আনা হয়। যদিও এরকম ঘটনার কোনো সত্যতার প্রমাণ এখনো বাস্তবে পাওয়া যায়নি। নুরুল হক সাহেবের ছেলে আসিফ ক্লাস 5-এ আর মেয়ে সাবিনা ক্লাস 3-তে পড়ে। ওদের স্কুলে মক্তবে নিয়ে যাওয়া আসার জন্যে জলিকার মাকে রাখা হয়েছে বাড়িতে। ঘরের অন্যান্য কাজও করে সে। প্রতিদিন সকালে নুরুল হক সাহেব ও ওনার স্ত্রী ঘুমে থাকতে থাকতেই আসিফ ও সাবিনাকে মক্তবে দিয়ে আসে। মক্তবে দিয়ে এসে সকালের নাস্তা শুরু করে, ঘরের যাবতীয় কাজ শেষ করে আবার ওদের মক্তব থেকে নিয়ে আসে। এভাবেই জলিকার মার প্রতিদিন শুরু হয়। জলিকার মা একটু অদ্ভুত টাইপের মহিলা। সে খুব কম কথা বলে, কাজ ছাড়া কারোর সাথে কোনো রকম কথা না বললেই চলে। সবসময় একা একা থাকতে পছন্দ করে। এরকম থাকার পেছনে কিছু ঘটনা আছে বলে অনেকের ধারণা। তার 13 বছর বয়সে বিয়ে হয়। 17 বছর বয়সে সে বিধবা হয়ে পড়ে। তার স্বামী সাপের কামড়ে মারা যায়। স্বামী মারা যাওয়ার পর সে তার মেয়ে জলিকাকে নিয়ে নুরুল হক সাহেবের বাড়িতে থাকে। তার মেয়ে জলিকা খুব চঞ্চল এবং খুব সুন্দরী ছিল, কিন্তু হঠাৎ করে 12 বছর বয়সে সে মারা যায়। কেউ জানে না জলিকা কিভাবে কেমন করে মারা গেল। ওর লাশ পাওয়া গিয়েছিল গ্রামের দক্ষিণ দিকে এক পরিত্যক্ত পুকুরে ভাসা অবস্থায়। জলিকার মৃত্যু নিয়ে একটা কথা প্রচলিত আছে, সেটা হলো কে বা কারা নাকি জলিকাকে ধর্ষণ করে মেরে পুকুরে লাশ ফেলে দিয়েছে। যদিও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। এরপর থেকে নাকি জলিকার মা এরকম কিছুটা অস্বাভাবিকের মতো হয়ে গেছে। একদিন জলিকার মা প্রতিদিনের মতো মক্তবে নিয়ে যাওয়ার জন্য আসিফকে ঘুম থেকে ডেকে তোলে। আসিফ ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মক্তবে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে জলিকার মাকে জিজ্ঞেস করে সাবিনা কোথায়, ও প্রস্তুত হয়েছে কিনা। জলিকার মা বলে, ভাইজান আজ আপার একটু দেরিতে নিয়ে যাবো, ওনার একটু শরীর খারাপ, আপনাকে দিয়ে আইসা ওনারা নিয়ে যাবো, উনি আর একটু ঘুমাক। আসিফ আর কিছু না বলে জলিকার মার সাথে মক্তবের উদ্দেশ্যে রওনা দিল। ঘর থেকে বেরোতে আসিফের কেন জানি কিছুটা ভয় লাগলো। তার মনে হলো এখনো সকাল হয়নি, রাত এখনো বাকি। আসিফ জলিকার মাকে জিজ্ঞেস করলো, বউ আমার মনে হচ্ছে এখনো সকাল হয়নি। সে সাথে সাথে বলে ওঠে, কি বলেন ভাইজান, দেখেন না চারদিক কেমন সাদা ধবধবা, আর আপনি বলতেছেন এখনো সকাল হয়নি। আসিফ আর কিছু না বলে ওর সাথে হাঁটতে লাগলো। মসজিদের কাছে পৌঁছতেই হঠাৎ আসিফ দেখে জলিকার মা তার পাশে নেই। সে থতমত হয়ে চারদিক তাকালো, 2 বার বুয়া বুয়া বলে ডাকলো। দেখে তার চারপাশে কেউ নাই, চারদিক নীরব। সে সাথে সাথে বুঝে নিল এখনো সকাল হয়নি। চারদিকে এত আলোকিত কারণ আজ ভরা পূর্ণিমা। আসিফ ভয়ে কাঁপতে লাগলো, চিৎকার করতে চাচ্ছে কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছে না। তার হাত পা শক্ত হয়ে আসছে। কোনো রকম বাড়ির দিকে রওনা দিল। এমন সময় পেছন থেকে শুনতে পেল ঘোড়ার ডাকের মতো শব্দ। পিছনে মসজিদের দিকে তাকিয়ে দেখে একটা উঁচু উলঙ্গ মানুষ তার দিকে দৌড়ে আসছে, যার মুখ ঘোড়ার মতো। সামনে চেয়ে দেখে হাজার হাজার ভেড়া তার দিকে তেড়ে আসছে। কান্না জড়ানো গঙ্গানির শব্দে উপরের দিকে চেয়ে দেখে তার ঠিক মাথার উপরে কে যেন সাদা কাপড় পরে ঘোমটা দিয়ে শূন্যে বসে আছে। নিচের দিকে চেয়ে দেখে তার 2 পা সাপের মতো কি একটা পেঁচিয়ে নিচ্ছে। পানিতে ডুবলে যেরকম শ্বাস বন্ধ হয়ে আসে, সেরকম যেন তারও শ্বাস বন্ধ হয়ে আসছে। পরের দিন সকালে আসিফকে মসজিদের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, আর তার বোন সাবিনাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় পুকুর পাড়ে। কিন্তু জলিকার মাকে সেদিন কোথাও খুঁজে পাওয়া গেল না। এর ঠিক 2 দিন পর জলিকার মার লাশ পাওয়া যায় গ্রামের দক্ষিণ দিকে এক পরিত্যক্ত পুকুরে, যেখানে তার সুন্দরী মেয়ে জলিকার লাশ পাওয়া গিয়েছিল। পরের ঘটনায় পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায়, তাদের কথা শুনে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বললে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নাকি নদী মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলেই ওই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত 3টার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস।
তিনি হাসানকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয় লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইল খানেক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো, কারণ নৌকার উপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তৈয়ব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতর ওকে দিয়ে চমকে ওঠেন তৈয়ব। নৌকার কোনো মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো নৌকার পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ, পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভেতর একটা মরচে পড়া হারিকেনে আগুন জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে